তা এখানে এই হ্যামাটোলজি থেকে প্রায় 16 নম্বরের মতো কোয়েশ্চেন আসে, অর্থাৎ 8টার মতো কোয়েশ্চেন আসে। তো এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন যেটা আসে যে আয়রন, মানে এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস থেকে কোয়েশ্চেন আসে, ইনভেস্টিগেশন অফ থেকে বেশি আসে। বিশেষ করে দুইটা টপিক খুব বেশি পরীক্ষায় আসছে এখন পর্যন্ত, দেখা গেছে যে ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার হচ্ছে কনফার্মেটরি টেস্ট, এটা বেশ কয়েকবার আসছে। তারপর হচ্ছে আপনার পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, পলিসাইথেমিয়া রুব্রা ভেরার জন্য হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এই দুটো টেস্ট সম্পর্কে খুব বেশি কোয়েশ্চেন আসে। এছাড়াও আদার্স যে ডিজিজ গুলো আছে, হ্যাঁ, এগুলোর কনফার্মেটরি টেস্ট, ইনভেস্টিগেশন অফ চয়েস, ইনফিনিটি টেস্ট, অর্থাৎ এই যে ইনভেস্টিগেশন থেকে একটা কোয়েশ্চেন থাকে এই যে, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন, গতবারও আসছে। পলিসাইথেমিয়া রুব্রা ভেরা খুব কমন। এর বাইরে যদি খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস আমরা বলতে চাই, এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে এরকম টপিকস হচ্ছে, তাহলে একটা হচ্ছে এই যে এনিমিয়া থেকে কোয়েশ্চেন আসে, বিশেষ করে হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। মেগালোব্লাস্টিক এনিমিয়া থেকে কোয়েশ্চেন আসে খুব বেশি, বিশেষ করে একটা বক্স আছে, মেগালোব্লাস্টিক এনিমিয়ার বক্স আছে, এই বক্স থেকে এমসিকিউ দেয়। হ্যাঁ, এমসিকিউ দেয়। আবার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং ক্রনিক নর্মোসাইটিক এনিমিয়ার মধ্যে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, এটার একটা বক্স আছে, এই বক্স থেকে হচ্ছে এমসিকিউ দেয়। এই দুটা হচ্ছে ইনফিনিটি স্টার, এগুলো খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে এই দুটো বক্স থেকে কোয়েশ্চেন আসে। এছাড়া হচ্ছে হিমোলাইটিক এনিমিয়ার মধ্যে, হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে আপনার থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া থেকে কোয়েশ্চেন আসে, থ্যালাসেমিয়া থেকে কোয়েশ্চেন আসে। থ্যালাসেমিয়ার হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা কি করি, হ্যাঁ, থ্যালাসেমিয়ার পেশেন্ট ইনভেস্টিগেশন অফ চয়েস সিনারিও দিয়ে জিজ্ঞেস করে, ইনভেস্টিগেশন আসে। এছাড়া হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার হচ্ছে ডায়াগনোসিস আছে প্রিভিয়াসলি, অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডায়াগনোসিস। অ্যাপ্লাস্টিক এনিমিয়া আমরা জানি এখানে হচ্ছে আপনার কি হয়, প্যানসাইটোপেনিয়া হয়, কোন ধরনের লিম্ফেডিনোপ্যাথি থাকে না, কোন ধরনের অর্গানোমেগালি থাকে না। তাহলে কোন একটা পেশেন্টের যদি হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকে, নো অর্গানোমেগালি, নো লিম্ফেডিনোপ্যাথি, তখন আমরা হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া চিন্তা করি। আচ্ছা, তাহলে প্লাস্টিক নেমে গেল। এছাড়া হচ্ছে এখানে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো পরীক্ষায় খুব বেশি আছে, যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যেমন সিএমএল, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়া, এগুলো থেকে মাইলোফাইব্রোসিস, এগুলো থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে। যে একটা কোয়েশ্চেন দেখা যাবে যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো থেকে চলে চলে আসতে পারে, যে বিশেষ করে হচ্ছে সিএমএল, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, মাইলোফাইব্রোসিস, এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়া, এই চারটা ডিজিজ খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা, এগুলো খুব 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 কোয়েশ্চেন আসে। ঠিক আছে। আরেকটা আহ, আরেকটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট যে এখানে, যে প্যারাপ্রোটিনেমিয়া গুলোর মধ্যে, হ্যাঁ, প্যারাপ্রোটিনেমিয়ার মধ্যে হচ্ছে এই মাল্টিপল মাইলোমা, মাল্টিপল মাইলোমা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে। মাল্টিপল মাইলোমা থেকে কোয়েশ্চেন একেবারে এসএমএস পার্ট 1 থেকে শুরু করে ফাইনাল পার্ট পর্যন্ত মাল্টিপল মাইলোমা থেকে কোয়েশ্চেন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো খুব বেশি আসে, মাল্টিপল মাইলোমা। এছাড়া হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে অনেক সময় হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার থেকে কোয়েশ্চেন আসে। বিশেষ করে হচ্ছে এখানে আহ, আহ, কিছু টপিক খুব বেশি কমনলি এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। যে একটা হচ্ছে বন উইলিব্রেন ডিজিজ, তারপর হচ্ছে আপনার হিমোফিলিয়া, এগুলোর হচ্ছে ডায়াগনোসিস আসে। বন উইলিব্রেন ডিজিজ, হিমোফিলিয়া, এগুলো ডায়াগনোসিস আসে। যে বিশেষ করে একটা পেশেন্টের সার্কামসিশন হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না, এই ক্ষেত্রে কোনটা হবে, হ্যাঁ, এরকম করে সিনারিও গুলো দেয়। যে এটা ফ্রিকুয়েন্টলি একটা দেখা যায় যে বনলি ব্রেন ডিজিজ ভার্সাস হচ্ছে আপনার হিমোফিলিয়া, এগুলো কোয়েশ্চেন একটা আসে। আর হচ্ছে ডিআইসি থেকে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, ডিআইসি সিনারিও আসতে পারে। আর একটা টপিক এখানে খুব important হচ্ছে ফসফোলিপিড সিনড্রোম, অর্থাৎ থ্রম্বোএম্বোলিজম এর যে কোয়েশ্চেন গুলো আসে তার মধ্যে হচ্ছে এপিএস থেকে প্রিভিয়াসলি এফসিপিএস পরীক্ষায় খুব বেশি কোয়েশ্চেন আসছে। যে এপিএস থেকে কোয়েশ্চেন আসছে, কতবার সম্ভবত এমসিকিউ কোয়েশ্চেন আসছিল। ঠিক আছে, তাহলে প্যারাপ্রোটিনেমিয়া থেকে মাল্টিপল মাইলোমা কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। বাকি যে কোয়েশ্চেন গুলো যেমন ওয়েলডেন্স ম্যাক্রোগ্লোবিনেমিয়া, এগুলো তুলনামূলকভাবে এফসিপিএস পরীক্ষায় কম আসে। ঠিক আছে। আর হচ্ছে আপনার তাহলে এই এপিএস থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, এটা প্রিভিয়াসলি এফসিপিএস পরীক্ষা আসছে। এখানে টিপিক্যাল কি সিনারিও দেওয়া থাকে, এটা আমরা রিমাটোলজিতে করছি। টিপিক্যাল কি সিনারিও দেওয়া থাকে এখানে, দেখা যায় যে একজন প্রেগনেন্ট লেডি, তার বা হচ্ছে এইভাবে হিস্ট্রি দেয় যে ইয়াং লেডি
সে হচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আসতেছে। রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি থাকে এখানে, রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি থাকে। এপিএস এর পেশেন্ট হচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে প্রেজেন্টেশন করে। এছাড়া এখানে আবার হচ্ছে সেকেন্ডারি অ্যাসোসিয়েশন গুলো ইম্পর্টেন্ট। মোস্ট কমন সেকেন্ডারি কজ অফ এপিএস, এপিএস এর মোস্ট কমন সেকেন্ডারি কজ কি? কোন ডিজিজের কারণে এপিএস হয়? এসএলই এসএলই ভাইয়া। এসএলই, এসএলই ঠিক আছে। আর হচ্ছে এইরকম একইভাবে রেনাল্ডস ফেনোমেননের মোস্ট কমন সেকেন্ডারি কজ কি? সিস্টেমিক স্ক্লেরোসিস। Systemic sclerosis. সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস। ঠিকই আছে, সবাই তো পারেন এগুলা। আচ্ছা, এর বাইরে হচ্ছে লিউকেমিয়া কোয়েশ্চেন আসলে, লিউকেমিয়া লিকাময়েড রিঅ্যাকশন। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আসছিল লিকাময়েড রিঅ্যাকশন রিলেটেড। লিউকেমিয়ার মধ্যে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এএমএল, এএমএল থেকে কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে সিএমএল থেকে কোয়েশ্চেন আসে। এএমএল সিএমএল এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এএলএল বা হচ্ছে আপনার হচ্ছে সিএলএল এগুলো থেকে তুলনামূলকভাবে কম কোয়েশ্চেন আসে। যদি এমনিতে ইম্পর্টেন্স পরীক্ষা আসার ভিত্তিতে বলি, এএমএল সিএমএল এবং সিএলএল এগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, এলএল থেকে তুলনামূলকভাবে কম কোয়েশ্চেন আসে। আর লিম্ফোমা থেকে, লিম্ফোমা থেকে আসলে কোয়েশ্চেন দুইটার ক্ষেত্রেই আসতে পারে, হজকিন্স লিম্ফোমা নন হজকিন্স লিম্ফোমা দুইটা থেকে আসতে পারে। যে বিশেষ করে হচ্ছে হজকিন লিম্ফোমার হচ্ছে হিস্টোলজিক্যাল হলমার্ক এগুলো পরীক্ষা আসতে পারে। আর হচ্ছে এখানে হচ্ছে স্টেজিং থেকে সম্ভবত গতবার কোয়েশ্চেন আসছে, এন আরবর স্টেজিং যেটা, এখান থেকে কোয়েশ্চেন আসছিল। তো এগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে না, মাঝে মধ্যে হচ্ছে অনেক সময় দিয়ে দেয় আর কি। তো লিম্ফোমা থেকে তুলনামূলকভাবে কোয়েশ্চেন কম হয়। যে ডায়াগনোসিস আসতে পারে যে ইয়াং একটা ফিমেল 15 বছর বয়স্ক, সে হচ্ছে ওয়াইড স্প্রেড লিম্ফোডেনপ্যাথি নিয়ে আসতো, তখন আমরা হচ্ছে হজকিন্স লিম্ফোমা একটা ডিডির মধ্যে রাখবো। তো ডায়াগনোসিস আসতে পারে হজকিন্স লিম্ফোমা, ঠিক আছে। তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনিমিয়ার মধ্যে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া পরীক্ষা খুব আসে। হিমোলাইটিক এনিমিয়ার মধ্যে কমন হচ্ছে বা আপনার হচ্ছে যে থ্যালাসেমিয়া থেকে কোশ্চেন আসে। সিকেল সেল অ্যানিমিয়া থেকে তেমন একটা কোশ্চেন আসে না, তবে কোশ্চেন দিতে পারে। এখানে যে ধরনের হচ্ছে ক্রাইসিস গুলো হয় সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন গুলো পরীক্ষায় খুব বেশি আসে। এখানে কিছু বক্স আছে। হ্যাঁ, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা হচ্ছে সিস্টোসাইট কোথায় পাই, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফাইন্ডিংস গুলো, পেন্সিল সেল কোথায় পাই, এগুলো থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। আর কিছু কজ দেওয়া আছে, এনিমিয়ার কজ, হাই হিমোগ্লোবিন, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিম্ফোডেনপ্যাথি, স্প্লেনোমেগালি, এই কজগুলো এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে, এমসিকিউ কোশ্চেন আসে। আর ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কিছু টপিকস আছে। এই টপিক গুলো থেকে বিশেষ করে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের যে কমপ্লিকেশন গুলো হয়, যে ফেব্রাইল ইলনেস থেকে শুরু করে তারপর হচ্ছে মিসম্যাচ, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এফসিপিএস পরীক্ষায় তুলনামূলকভাবে কম আসে, তবে এমআরসিবি পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন সবসময় থাকে। যে টপিক গুলো বলতেছে এগুলো এফসিপিএস এমআরসিবি ইম্পর্টেন্ট, আসলে খুব কোয়েশ্চেন আসে এখান থেকে। যে ট্রান্সমিশন হ্যাজার্ড কি কি হতে পারে, আর এটা হচ্ছে মেসিভ ব্লাড ট্রান্সমিশনের যে কমপ্লিকেশন গুলো, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, মেসিভ ব্লাড ট্রান্সমিশনের কমপ্লিকেশন। আর এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি, এগুলো থেকে তুলনামূলকভাবে আসলে পার্ট 1 এ কোশ্চেন কম আসে। শুরু থেকে কিছু টপিকস আছে যেগুলো থেকে আসলে এমসিকিউ কোশ্চেন আসে। তো এখান থেকে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে আপনার এই কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো, ব্লিডিং ডিসঅর্ডার গুলো থেকে পড়বো শুরুতেই। এটা তুলনামূলকভাবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। ব্লিডিং ডিসঅর্ডার এবং হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার, এগুলো থেকে আমরা পড়বো। এখানে কিছু টার্ম আমাদেরকে একটু জানা লাগবে। এইখানে আমি হচ্ছে কয়েকটা হচ্ছে আপনার এই কি বলে ছবি দেখাবো, দুইটা ছবি। এই দুইটা ছবি পারলে আসলে ম্যাক্সিমাম এই ডিজিজ গুলোর যে হচ্ছে বুঝতে সুবিধা হবে আর কি। কোনটাতে রিকম্বিন টাইম বাড়ে, কোনটাতে কি বাড়ে, কোনটাতে ব্লিডিং টাইম, কোনটাতে ক্লটিং টাইম বাড়ে, সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখেন ব্লিডিং টাইম, ব্লিডিং টাইমটা হচ্ছে আমরা বুঝি ব্লিডিং টাইম বলতে হচ্ছে ব্লিডিং বন্ধ হইতে কি পরিমাণ সময় লাগে, এটাই হচ্ছে ব্লিডিং টাইম, ঠিক আছে। ব্লিডিং বন্ধ হইতে যে পরিমাণ সময় লাগে এটা হচ্ছে ব্লিডিং টাইম। তো এটা ডিপেন্ড করে মূলত প্লেটলেট কাউন্ট এবং প্লেটলেট ফাংশনের উপর, প্লেটলেট কাউন্ট এবং প্লেটলেট ফাংশনের উপর। কিরকম, যদি প্লেটলেট কাউন্ট কম হয় অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তাহলে কিন্তু এই ব্লিডিং টাইমটা বাড়বে, ঠিক আছে।
তাহলে যদি প্লেটলেট কাউন্ট কম হয় থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয় সেক্ষেত্রে প্লেটলেট কাউন্ট কমলে সেক্ষেত্রে ব্লিডিং টাইম বাড়ে। আবার প্লেটলেট কাউন্ট নরমাল কিন্তু হচ্ছে কি হচ্ছে না, এই যে ডিফেক্টিভ থ্রম্বোসাইট যদি হয়, হ্যাঁ, অর্থাৎ থ্রম্বোসাইট গুলো যদি তার ফাংশন গুলো কাজ করতে না পারে, প্লেটলেট প্লাক ফরমেশন করতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং টাইম বাড়বে। যেমন এই যে যে কোনো জায়গায় যদি হচ্ছে কেটে যায় সেখানে প্রথম হচ্ছে প্লেটলেট প্লাক ফরমেশন হয়, ঠিক আছে। এই প্লেটলেট প্লাক ফরমেশন হওয়ার জন্য হচ্ছে দেখা যায় যে হচ্ছে বন উইলিব্রেন ফ্যাক্টরের দরকার হয়, ঠিক আছে। যদি বন উইলিব্রেন ফ্যাক্টর না থাকে, অর্থাৎ বন উইলিব্রেন ফ্যাক্টরটা এখানে হচ্ছে ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, এই যে টিস্যু এবং হচ্ছে প্লেটলেটের মধ্যে। তো এইখানে যদি হচ্ছে বন উইলিব্রেন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে প্লেটলেট কাউন্ট নরমাল থাকলেও প্লেটলেটের যে ফাংশন, হ্যাঁ, হচ্ছে প্লেটলেট প্লাক ফরমেশন করা সেটা করতে পারে। তাহলে একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট যদি কমে যায় থ্রম্বোসাইটোপেনিয়া হলে ব্লিডিং টাইম বাড়বে। আবার আরেকটা যদি হচ্ছে প্লেটলেট কাউন্ট নরমাল কিন্তু ফাংশন করতে পারতেছে না, একটা হচ্ছে ডিফেক্টিভ থ্রম্বোসাইটের কারণে হতে পারে, অথবা যদি হচ্ছে হচ্ছে বন উইলিব্রেন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি যদি থাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হচ্ছে তার প্লেটলেট তার ফাংশনটা করতে পারতেছে না, ফলে ব্লিডিং টাইম তখনও বাড়বে। তাহলে কাউন্ট কমলেও বাড়বে, আর এটা হচ্ছে যদি ফাংশনে যদি ডিফেক্টিভ থাকে সেক্ষেত্রেও ব্লিডিং টাইম বাড়বে। আরেকটা হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইম হচ্ছে ব্লাড ক্লট বা কোয়াগুলেশন হতে যে সময় লাগে সেটা হচ্ছে ক্লটিং টাইম। এটা মূলত ডিপেন্ড করা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টরের উপর, ঠিক আছে। এটা ডিপেন্ড করা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যে কোনো ক্লটিং ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয়, হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে হচ্ছে ক্লটিং টাইম বাড়বে। ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি সেটা ফ্যাক্টর যে কোনো ক্লটিং ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ক্লটিং টাইম বাড়বে। তাহলে ব্লিডিং টাইম ডিপেন্ড করা হচ্ছে থ্রম্বোসাইট কাউন্ট এবং থ্রম্বোসাইটের ফাংশনের উপর। আর ক্লটিং টাইমটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে আপনার ক্লটিং ফ্যাক্টরের উপর। তাহলে ক্লটিং ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে ক্লটিং টাইম বাড়বে। তো এখানে যে এই যে ক্লটিং বা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের হচ্ছে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে আছে একটা, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। যদি ইন্ট্রিনসিক পাথওয়ে যে ফ্যাক্টর পাথওয়ের মধ্যে হচ্ছে যে হিমোস্ট্যাসিস যে পাথওয়ে গুলা, এখানে কোয়াগুলেশন পাথওয়ে, তার হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েতে কিছু ফ্যাক্টর গুলো অ্যাসোসিয়েটেড থাকে, আর এক্সট্রিনসিক পাথওয়েতে হচ্ছে কিছু ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে। যদি ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর গুলোতে সমস্যা থাকে তাহলে হচ্ছে অ্যাপিটিটি বাড়বে, আর যদি এক্সট্রিনসিক পাথওয়ের সমস্যা থাকে অর্থাৎ ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথম দিন টাইম বাড়বে, ঠিক আছে। এগুলো এখানে বলা আছে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর যদি সমস্যা থাকে বা ডিফিসিয়েন্সি থাকে ফ্যাক্টর গুলো সেক্ষেত্রে হচ্ছে অ্যাপিটিটি বাড়বে, আর এক্সট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে হচ্ছে পিটি বাড়বে, প্রথম দিন টাইম বাড়বে। আবার এখানে কিছু কমন ফ্যাক্টর আছে, অর্থাৎ দুইটা পাথওয়েতে কিছু কমন ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে, অর্থাৎ কিছু ফ্যাক্টর দুইটা পাথওয়ের সাথে অ্যাসোসিয়েটেড, এগুলোকে বলবো কমন ফ্যাক্টর। অর্থাৎ এই যে 10, 5, 2, 1, অর্থাৎ 1, 2, 5, 10 এই চারটা ফ্যাক্টর বোথ ইন্ট্রিনসিক পাথওয়ে এবং এক্সট্রিনসিক পাথওয়ের সাথে ইনভলভড। এদের ডিফিসিয়েন্সি হলে বোথ পিটি এবং অ্যাপিডিটি দুটাই বাড়বে, প্রথম দিন টাইম এবং হচ্ছে অ্যাপিডিটি দুটাই বাড়বে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়েতে সমস্যা হলে অ্যাপিডিটি বাড়বে, ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর গুলোতে সমস্যা হলে ডিফিসিয়েন্সি হলে, আর এক্সট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে পিটি বাড়বে। আর যদি দুইটা পাথওয়ের কমন ফ্যাক্টর 1, 2, 5, 10 এগুলোতে যদি সমস্যা হয় তাহলে পিটি অ্যাপিডিটি দুইটাই বাড়বে। তো এখানে পাথওয়েটা দেওয়া আছে, পাথওয়েটা আমি এখানে পরের ছবিতে দিয়েছি। এখানে দেখেন যে ইন্ট্রিনসিক পাথওয়ে কখন অ্যাক্টিভেট হয়, যদি হচ্ছে ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় তখন ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, এটা অ্যাক্টিভেট হলে যে ফ্যাক্টর 12 এটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 এতে পরিণত হয়। 12 এ মানে হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12, তাহলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 এ পরিণত হয়। এটা পরবর্তীতে হচ্ছে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 11 ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করে, আবার হচ্ছে ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 এবং হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 এইগুলো হচ্ছে আবার ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। পরবর্তীতে এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এটা হচ্ছে প্রথম দিনকে থ্রম্বিনে পরিণত করে, আবার থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে, পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে ফিব্রিন ক্লট ফরমেশন হয়। তাহলে এইভাবে হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েটা হয় এবং হচ্ছে এখানে কোয়াগুলেশনটা হয়ে থাকে।
তাহলে এটার প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা হচ্ছে কখন ইনিশিয়েট হয়, যদি হচ্ছে ইনজুরি টু দ্য ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়। তাহলে এখানে কোন কোন ফ্যাক্টর গুলো অ্যাসোসিয়েটেড দেখেন এখানে মার্ক যদি করি আমরা, তাহলে হচ্ছে এই যে ফ্যাক্টর 12 আছে, ফ্যাক্টর 11 আছে, 9, 8, হ্যাঁ, এরপর হচ্ছে 10, 5, 2, 1, ঠিক আছে। তাহলে 1, 2, 5, 10, হ্যাঁ, 8, 9, 11, 12 এগুলো সবগুলো ফ্যাক্টর এখানে অ্যাসোসিয়েটেড। আর এক্সটেন্সিভ পাথওয়ে কখন অ্যাক্টিভেট হয়, যদি টিস্যু ইনজুরি হয় তখন টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। টিস্যু ইনজুরি হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি করে ফ্যাক্টর 7 কে হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 এ পরিণত করে। পরবর্তীতে এটা কি করে যে হচ্ছে আপনার এই ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে এবং হচ্ছে এরপরে ফ্যাক্টর 10 হচ্ছে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, অর্থাৎ আগের মতোই হচ্ছে পাথওয়েটা কমপ্লিট হয়। তাহলে এইখানে এক্সট্রা করে হচ্ছে এই যে এক্সটেন্সিভ পাথওয়ের সাথে ফ্যাক্টর 7 টা অ্যাসোসিয়েটেড, অর্থাৎ ফ্যাক্টর 7 সাথে হচ্ছে 10, 5, 2, 1 এগুলো অ্যাসোসিয়েটেড। তাহলে এইখানে আমরা দেখতেছি যে 10, 5, 2, 1 এগুলো হচ্ছে কমন পাথওয়ে ফ্যাক্টর, অর্থাৎ বোথ এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ পাথওয়েতে অ্যাসোসিয়েটেড। আর যদি মনে রাখতে চাই তাহলে এগুলো কমন পাথওয়ে ভেক্টর দুইটাতেই থাকে, অর্থাৎ এক্সটেন্সিভ ইন্ট্রিনসিক দুইটাতে থাকে। আর এক্সটেন্সিক আলাদা করে একটা থাকে, সেটা হচ্ছে ফ্যাক্টর 7। তাহলে কমন ফ্যাক্টর সাথে হচ্ছে ফ্যাক্টর 7 এগুলো হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে, অর্থাৎ এক্সটেন্সিভ পাথওয়েতে 7, 10, 5, 2, 1 এগুলো অ্যাসোসিয়েটেড। আর বাকিগুলা ইন্টেন্সিভ পাথওয়েতে, অর্থাৎ 11, 12, 9, 8, 9, 11, 12 এগুলো হচ্ছে আপনার ইন্টেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর। ঠিক আছে। তাহলে এই যে এইগুলা এইখানে যদি আমরা দেখি, এগুলো আমরা এখানে লিখছি, তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর কোনগুলা, তাহলে 12, 11, 9, 8, 10, 5, 2, 1। তাহলে এইগুলো ব্র্যাকেটে যেগুলো রাখছে এগুলো কমন পাথওয়ে ফ্যাক্টর, অর্থাৎ এক্সটেন্সিক ইন্ট্রিনসিক দুটাতেই আছে। তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। ঠিক আছে। তাহলে যদি এই ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্সি হয়, যেমন 12, 11, 9, 8 এগুলো ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর, এগুলো যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে হচ্ছে কি হবে, অ্যাপটিটিউড লেভেল বাড়বে। আর কমন পাথওয়ে ফ্যাক্টর যেমন 10, 5, 2, 1 এগুলো দুইটার ক্ষেত্রে যেহেতু আছে, এগুলো যদি হচ্ছে আপনার ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে পিটি অ্যাপিটিটি দুটাই বাড়বে। এই জায়গাটা কি বোঝা গেছে? ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর গুলো যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে অ্যাপিটিটি বাড়বে, এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পিটি বাড়বে। আর যদি কমন পাথওয়ে ফ্যাক্টর অর্থাৎ 10, 5, 2, 1 এগুলোর যদি কোনোটা ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পিটি অ্যাপিটিটি এগুলো বাড়বে। ঠিক আছে। তো এখানে দেখেন এটা মনে রাখা সহজ, কমন ফ্যাক্টর গুলো মনে রাখলে সুবিধা। কমন ফ্যাক্টরে যে কোনো একটা ডিফিসিয়েন্সি হলে পিটি অ্যাপিটিটি বাড়বে। কমন পাথওয়ের ফ্যাক্টর বাইরে 7 নাম্বারটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর। এটা খুব সহজ, 7 নাম্বার এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর, এটা যদি ডিফিসিয়েন্সি হয় শুধু পিটি বাড়বে। অর্থাৎ ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে পিটি বাড়বে। আর যদি 8, 9, 11, 12 এগুলো যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাপিটিটি বাড়বে। ঠিক আছে, এগুলো আমরা ডিজিজ করলে সুবিধা হবে। তাহলে কোনো একটা কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলো, মনে করেন আমি ধরলাম 7, 7 এর ডিফিসিয়েন্সি হলে কি হবে, এখানে যে কোনো কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি যদি হয় তাহলে ক্লটিং টাইম বাড়বে, অর্থাৎ ব্লাড ক্লট হতে সময় লাগবে, দেরি হবে, তাহলে ক্লটিং টাইম বাড়বে। ঠিক আছে। তাহলে যে কোনো ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, সেটা ফ্যাক্টর 7 হোক, 1 হোক, 2 হোক, হ্যাঁ, যে কোনো ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে ক্লটিং টাইমটা বাড়বে। এরপর হচ্ছে আমি দেখবো যে এটা কি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর না এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর, নাকি হচ্ছে এটা কমন পাথওয়ে ফ্যাক্টর। যদি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপিটিটি বাড়বে, যদি এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর হয় সেক্ষেত্রে পিটি বাড়বে। আর যদি হচ্ছে কমন পাথওয়ে ফ্যাক্টর হয় সেক্ষেত্রে হচ্ছে বোথ পিটি এবং অ্যাপিটিটি বাড়বে। তাহলে আমরা একটা বলি, তাইলে যদি ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হয় কোন একটা পেশেন্টের, ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হচ্ছে সাপোজ ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি, তাহলে এটা ডিফিসিয়েন্সি হলে প্রথমে কি বাড়বে, এখানে ক্লটিং টাইমটা বাড়বে। হ্যাঁ, যে কোনো ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে ক্লটিং টাইম বাড়বে। এবং এরপর আমরা দেখবো যে এটা ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর না এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। ফ্যাক্টর 7 কোন পাথওয়ে ফ্যাক্টর? এক্সট্রিনসিক এক্সট্রিনসিক। তাহলে কোনটা বাড়বে? পিটি পিটি বাড়বে। বাড়বে। পিটি বাড়বে, তাই না? পিটি বাড়বে। তাহলে এটা একটা গেল। তাহলে এটা বুঝলে বাকিগুলো আমরা পারবো। তাহলে এখন দেখেন হচ্ছে বন উইলিব্রেন্ড ডিজিজ। হ্যাঁ, বন উইলিব্রেন্ড ডিজিজ, এখানে হচ্ছে বন উইলিব্রেন্ড ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, যে কারণে হচ্ছে এখানে
এই যে যে ইনজুরিটা হয় এখানে কোলাজেন এবং এটার সাথে গিয়ে হচ্ছে প্লেটলেট, এই দুইটা মিলে হচ্ছে প্লেটলেট প্লাগ ফরমেশন করে। তো দুইটার মধ্যে হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করে বা বাইন্ডিং করার জন্য যে কাজ, যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে বন্ড উইলিব্রেন্ড ফ্যাক্টর। ঠিক আছে? তো বন্ড উইলিব্রেন্ড ফ্যাক্টর থাকলে সেই ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই প্লেটলেট প্লাগটা ফরমেশন হতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে প্লেটলেট কাউন্ট নর্মাল থাকলেও এই প্লেটলেট প্লাগটা ফরমেশন হতে পারে। ফলে কি হবে, যদি প্লেটলেট কাউন্ট নরমাল কিন্তু প্লেটলেট তার কাজটা করতে পারতেছে না, তো প্লেটলেট প্লাগ ফরমেশন করতে পারছে না, ফলে ব্লিডিং টাইমটা বাড়বে। অর্থাৎ এখানে প্লেটলেট কাউন্ট নরমাল কিন্তু ডিফেক্টিভ ফাংশনের কারণে বর্ন উইলিব্রেন্ড ডিজিজের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের এই যে প্লেটলেট ডিসফাংশনটার কারণে ব্লিডিং টাইম বাড়ছে। আবার বর্ন উইলিব্রেন্ড ফ্যাক্টর এটা কি করে, যে এটা যদি রক্তে স্বাভাবিক পরিমাণে থাকে এটার সাথে হচ্ছে ফ্যাক্টর এই বাইন্ড করে থাকে। ফ্যাক্টর এই বাইন্ড করে থাকার ফলে এটা ব্লাডে অনেকক্ষণ থাকতে পারে, ডেস্ট্রয় হয় না। কিন্তু যখন বর্ন উইলিব্রেন্ড ফ্যাক্টর ডিফিসিয়েন্সি থাকে থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা জানি যে ক্লটিং টাইম বাড়বে। এরপর দেখবো যে এটা কি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর না এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। যদি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর হয় তাহলে অ্যাপিটিটি বাড়ে। তাহলে এই ফ্যাক্টর এই তো ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। আমি যা জানি যে ফ্যাক্টর 1, 2, 5, 10 এগুলো কমন পাথওয়ে ফ্যাক্টর, 7 হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর, আর এর বাইরে বাকিগুলো অর্থাৎ 8, 9, 11, 12 এগুলো হচ্ছে আপনার এই ইন্ট্রিনসিক পাথওয়ে। তাহলে অ্যাপিটিটি বাড়বে। তাহলে বন্ড উইলিব্রেন্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে দুইটা ঘটনা ঘটে, একটা প্লেটলেট ডিসফাংশন হয়, প্লেটলেট ডিসফাংশন হওয়ার কারণে হচ্ছে ব্লিডিং টাইম বাড়ে। আরেকটা হচ্ছে আপনার ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হয়, ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হওয়ার কারণে ক্লটিং টাইম বাড়বে, অ্যাপিটিটি বাড়বে। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে বন্ড উইলিব্রেন্ড ডিজিজের ক্ষেত্রে হচ্ছে এগুলো কিরকম পাবো। তাহলে এই ফাইন্ডিংস গুলো দিয়েও কিন্তু আমি ডায়াগনোসিসটা ইজিলি করে ফেলতে পারি। তাহলে এইখানে গিয়ে কি কেমন থাকবে, পিটি কেমন থাকবে? বেশি থাকবে। ভাই পিটি নরমাল থাকবে। নরমাল থাকবে, পিটি নরমাল থাকবে, নরমাল থাকবে। প্লাটেলেট তাহলে কাউন্ট। এখানে প্লাটেলেট কাউন্ট না, প্রথম বিট টাইম, যে এখানে এক্সটেন্সিভ পাথওয়ে ফ্যাক্টর তো কোনো সমস্যা নেই, এখানে শুধু ফ্যাক্টর 8 এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে কি বাড়ে, অ্যাপিটিটি বাড়ে। আর হ্যাঁ, তাহলে প্রথম বিট প্রথম টাইম মিনিট নরমাল। নরমাল থাকবে। তাহলে হ্যাঁ, তাহলে এগুলো সব বাড়বে, এখানে প্রথম বিট টাইম নরমাল থাকবে। নরমাল থাকার কারণে এটা উল্লেখ করা হয়নি, তাই তো? আচ্ছা, এরপর আসুন হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, হ্যাঁ, ডিআইসি। ডিআইসি তে কি হয়, ডিআইসি তে হচ্ছে আপনার এখানে কনজাম্পশন হয়ে যায়, এটাকে বলা হয় কনজাম্পশন কোয়াগুলেটেড। এখানে প্লেটলেট গুলো কনজাম্পশন হয়ে যায়, এখানে ক্লটিং ফ্যাক্টর গুলো কনজাম্পশন হয়ে যায়, ফলে এখানে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কনজাম্পশন ইউজ হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এখানে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, ক্লটিং ফ্যাক্টর গুলোর ডিফিসিয়েন্সি হয়। তাহলে এখানে বোথ প্লেটলেট কাউন্ট কম থাকবে এবং ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি থাকবে। তাহলে প্লেটলেট কাউন্ট যদি কমে যায়, আমরা বলছি যে প্লেটলেট কাউন্ট কমে গেলে বা প্লেটলেট ডিসফাংশন যদি হয়, সেই ক্ষেত্রে কি হয়, ব্লিডিং টাইম বাড়ে। ঠিক আছে, ব্লিডিং টাইম বাড়ে। তাহলে ব্লিডিং টাইমের সাথে প্লেটলেটের সম্পর্ক, আর ক্লটিং টাইম, পিটি, অ্যাপিটিটি এগুলোর সাথে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি বা কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি সম্পর্ক। তাহলে ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে ক্লটিং টাইম বাড়বে। আর ডিআইসি তে কি হয়, এখানে দেখা যায় যে হচ্ছে বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর গুলোই বোথ ইন্ট্রিনসিক পাথওয়ে এবং এক্সট্রিনসিক পাথওয়ে যে ফ্যাক্টর গুলো আছে সবগুলোতেই ইনভলভ করে। ফলে হচ্ছে এখানে বোথ পিটি অ্যাপিটিটি দুটাই বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে বেশিরভাগ হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলোকে ইনভলভ করে, যে কারণে হচ্ছে পিটি অ্যাপিটিটি দুটাই বাড়ে। এরকম কোয়েশ্চেন আসে যে হচ্ছে কোন কোন ক্ষেত্রে, দেখেন এখানে ব্লিডিং টাইমও বাড়ছে, ক্লটিং টাইমও বাড়ছে, পিটি অ্যাপিটিটি এগুলো বাড়ছে, সবগুলো বাড়ছে। হ্যাঁ, তাহলে এরকম আরো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে লিভার। লিভার থেকে অলমোস্ট ম্যাক্সিমাম হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো লিভার থেকেই তৈরি হয়। তাহলে কোনো একটা পেশেন্টের যদি লিভার ডিজিজ থাকে, সিএলডি থাকে, সেক্ষেত্রে সেই পেশেন্টের তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি গুলোর কারণে, ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সির কারণে পেশেন্টের হচ্ছে ক্লটিং টাইম বাড়বে, পিটি অ্যাপিটিটি দুটাই বাড়বে। সে কারণ বেশিরভাগ হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলো এখান থেকে তৈরি হয়। এছাড়া এখান থেকে থ্রম্বোপয়েটিন রিলিজ হয়, যে কারণে হচ্ছে প্লেটলেট বা যেটা থ্রম্বোপয়েটিনটা হচ্ছে প্লেটলেট প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে এটা রোল প্লে করে। তাহলে থ্রম্বোপয়েটিন ডিফিসিয়েন্সির কারণে প্লেটলেট কাউন্টও
কমবে। তো যে কারণে প্লেটলেট কাউন্ট যদি কমে ব্লিডিং টাইমটা বাড়বে। তাহলে লিভার ডিজিজেও বিটি বাড়বে, অর্থাৎ ব্লিডিং টাইম বাড়বে, ক্লটিং টাইম বাড়বে, পিটি অ্যাপিডিটি সবই বাড়বে। অর্থাৎ সব বারে এরকম কন্ডিশন দুইটা, এটা মাথায় রাখতে হবে। ডিআইসি এবং লিভার ডিজিজ এই দুইটা কন্ডিশনে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিল টাইম, অ্যাপিডিটি সবগুলোই বাড়বে। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। ভিটামিন ডি কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম জানা লাগবে, এগুলো এমসিকিউ তে আসে, এসবিএ তে আসতে পারে। কোনগুলো? যেমন হচ্ছে 2, 7, 9, 10। 2, 7, 9, 10 এইগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এটা এমসিকিউ তে আসে, এসবিএ তে আসে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো কি? তো ওয়ারফারিন হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, তাহলে এই যে ওয়ারফারিন দিলে সেক্ষেত্রে এই ক্লটিং ফ্যাক্টর গুলোর ডিফিসিয়েন্সি হবে, এই ক্লটিং ফ্যাক্টর গুলোর ডিফিসিয়েন্সি হবে। তাহলে ক্লটিং ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে হচ্ছে কি হবে, ক্লটিং টাইম বাড়বে। তাহলে এখানে যে ফ্যাক্টর গুলো আছে দেখেন, যে 2 হচ্ছে কমন পাথওয়ে ফ্যাক্টর, 10 হচ্ছে কমন পাথওয়ে ফ্যাক্টর, আবার 7 হচ্ছে এক্সট্রিনসিক, 9 হচ্ছে ইন্ট্রিনসিক। তাহলে এখানে বহুত ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর গুলোর ডিফিসিয়েন্সি হয়। অর্থাৎ 2, 7, 9, 10 ডিফিসিয়েন্সি হওয়া মানে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর দুইটারই ডিফিসিয়েন্সি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পিটি অ্যাপিডিটি দুইটাই বাড়বে। তাহলে ওয়ারফারিন যদি হচ্ছে আমরা দিই, ওয়ারফারিন যদি ওভারডোজ হয়, যদি হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টে ক্লটিং টাইম, প্রথম দিন টাইম এবং হচ্ছে অ্যাপিডিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিক টাইম এগুলো বাড়বে। ঠিক আছে, কিন্তু এখানে ব্লিডিং টাইম কেমন থাকবে? নরমাল থাকবে। নরমাল। ব্লিডিং টাইম নরমাল থাকবে, কারণ এখানে প্লেটলেটের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ওয়ারফারিন হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলো এখানে ডিফিসিয়েন্সি হবে। এখানে 2, 7, 9, 10 অর্থাৎ ইনট্রিনসিক এক্সট্রিনসিক ফ্যাক্টর গুলো এখানে ইনভলভ। তাহলে এগুলো ডিফিসিয়েন্সি হলে পিটি অ্যাপিডিটি দুটাই বাড়বে। তাহলে ওয়ারফারিন এর ক্ষেত্রে হচ্ছে ক্লটিং টাইম বাড়বে, পিটি অ্যাপিডিটি এগুলো বাড়বে। আচ্ছা, হ্যাপারিন কি করে? হ্যাপারিন 2, 9, 10, 11 এই ফ্যাক্টর গুলোকে ইনঅ্যাক্টিভেট করে। তাহলে এইগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেট করার কারণে এখানে হচ্ছে ক্লটিং টাইম বাড়বে। হ্যাঁ, এগুলো কাজ করতে পারতেছে না। তাহলে এখানে বোথ হচ্ছে কি আছে, আপনি দেখেন যে কমন পাথওয়ে ফ্যাক্টর গুলো আছে, হ্যাঁ 2, 10 এগুলো হচ্ছে কমন পাথওয়ে ফ্যাক্টর। তাহলে কমন পাথওয়ে ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি থাকে, আমরা জানি যে বোথ পিটি এবং অ্যাপিডিটি দুটাই বাড়বে। দুইটাই। Just এই ইনফরমেশন গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে কোন ডিজিজে কি হয়, এই একটা ইয়ার মধ্যেই, হ্যাঁ ছবির মধ্যে সবকিছু আছে, এই একটা ছবির মধ্যে সবকিছু আছে, খুব ইজিলি মনে রাখা যায়। এটা একটু পরে প্র্যাকটিস করলে তাহলে আপনাদের মনে থাকবে। এখানে আমি শুরুতে এইভাবে পড়াচ্ছি না, ওই যে কোয়াগুলেশন ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার গুলো আগে পড়াবো, সেইভাবে পড়াবো। এই রিলেটেড একটা বক্স আছে এখানে, আমরা দেখি। আচ্ছা, কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট, হ্যাঁ এগুলো পরীক্ষা আসে। কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট হিসেবে আমরা কোন কোন পরীক্ষাগুলো করি? হ্যাঁ, থ্রম্বোটিক ডিসঅর্ডার আমরা পরে পড়বো এমনিতে। দেখেন এখানে এখানে টাইম গুলো দেওয়া আছে। প্লেটলেট কাউন্ট, নরমাল প্লেটলেট কাউন্ট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। এই কোয়াগুলেশন স্ক্রিনিং এই পরীক্ষাগুলো আমরা করি একটা পেশেন্টের, যখন কোয়াগুলেশন স্ক্রিনিং করি, যে পেশেন্টের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম গুলো এগুলো দেখি, সাথে হচ্ছে প্লেটলেট কাউন্ট দেখি, ফিব্রিনোজেন কনসেন্ট্রেশনটা দেখি। হ্যাঁ, ফিব্রিনোজেন হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, তাই না? ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম আসলে মনে রাখা লাগে না খুব একটা, পরীক্ষায় খুব একটা আসে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে প্রথম বিল টাইম হচ্ছে নরমালি 9 থেকে 12 সেকেন্ড, নরমালি 9 থেকে 12 সেকেন্ড। তাহলে কারো যদি হচ্ছে প্রথম বিল টাইম ইনক্রিজ থাকে, হ্যাঁ প্রথম বিল টাইম যদি ইনক্রিজ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা এক্সটেন্সিভ পাথের কোন একটা ফ্যাক্টরের সমস্যা, অথবা কমন পাথের ফ্যাক্টরের মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে দেখেন কখন প্রথম বিল টাইম বাড়ে সেই কথাগুলো এখানে বলা আছে। যেমন ফ্যাক্টর 2, 5, 7, 10 এগুলো যদি ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথম বিল টাইমটা বাড়ে। ঠিক আছে, আমরা যেভাবে পড়াইছি ওটা মনে রাখলে আপনি ইজিলি পারবেন। আচ্ছা, এই যে ফ্যাক্টর 1 এর কথাও বলা আছে। তাহলে 1, 2, 5, 10, তাহলে 1, 2, 5, 10 অর্থাৎ কমন পাথওয়ে ফ্যাক্টর এবং হচ্ছে এই যে এক্সটেন্সিভ পাথওয়ে ফ্যাক্টর। এটা মূলত এক্সটেন্সিভ পাথওয়ে ফ্যাক্টর হিসেবেই দেওয়া আছে, এগুলো সবগুলো তো এক্সটেন্সিভ পাথওয়ের সাথে অ্যাসোসিয়েটেড। তার মধ্যে এগুলো আবার কমন পাথওয়ে, অর্থাৎ হচ্ছে ইনট্রিনসিক এক্সটেন্সিভ দুটাতেই অ্যাসোসিয়েটেড। তাহলে এই যে এক্সটেন্সিভ পাথওয়েতে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে এই প্রথম বিল টাইমটা বাড়বে।
সাথে আবার ডিআইসি তে বাড়বে, কারণ ডিআইসি তে এই ফ্যাক্টর গুলো ইনভলভ হয়, 1 2 8 এই ফ্যাক্টর গুলো হচ্ছে ইনভলভ হয়। তাহলে ডিআইসি তে হচ্ছে প্রথম বিন টাইম এবং অ্যাপিটিটি দুটাই বাড়বে। ঠিক আছে, তাহলে এই যে এক্সটেন্সিভ পাথওয়ে ফ্যাক্টর এবং ডিআইসি এগুলো তো বাড়বে। এছাড়া লিভার ডিজিজের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের প্রথম বিন টাইম বাড়বে, লিভার ডিজিজের ক্ষেত্রেও বাড়বে। এরপর আসেন হচ্ছে অ্যাপিটিটি। অ্যাপিটিটি নরমাল হচ্ছে 26 থেকে 36 সেকেন্ড। এটা কখন বাড়বে? এই যে হচ্ছে আপনার 1 2 5 10, এদিকে হচ্ছে 8 9 11 10 12। 11 হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে ইন্টেনসিভ পাথওয়ে ফ্যাক্টর গুলোতে হচ্ছে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপিটিটি বাড়বে। ঠিক আছে, ইন্টেনসিভ পাথওয়ে ফ্যাক্টরের সমস্যা হলে এগুলো সবগুলো ইন্টেনসিভ পাথওয়ে ফ্যাক্টর। তার মধ্যে এই চারটা, প্রথম চারটা এগুলো যেগুলোর কথা বলছে এগুলো দুইটা পাথওয়েতে ইনভলভ। এগুলো যে কোনো একটা ডিফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে পেশেন্টের বোথ পিটি অ্যাপিটিটি দুটাই বাড়বে। এছাড়া হচ্ছে হ্যাপারিন থেরাপি যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা করছি যে 2 9 10 11 এগুলো ইনঅ্যাক্টিভেট করে, ফলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের অ্যাপিটিটি লেভেল বাড়বে, পিটি অ্যাপিটিটি দুটাই বাড়ে। আর অ্যান্টিবডিজ এগেইনস্ট ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর গুলোর বিরুদ্ধে যদি হচ্ছে অ্যান্টিবডি ফরমেশন হয় যে ইন্টেনসিভ পাথওয়ে ফ্যাক্টরের বিরুদ্ধে, অথবা লোপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, এই ক্ষেত্রে অ্যাপিটিটি বাড়তে পারে। মাল্টিপল ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয় এরকম কন্ডিশন, যেমন ডিআইসি, এখানেও অ্যাপিটিটি বাড়তে পারে। তাহলে ডিআইসি তে পিটি অ্যাপিটিটি দুটাই বাড়ে, লিভার ডিজিজের পিটি অ্যাপিটিটি দুটাই বাড়ে। আচ্ছা, এখানে ফিব্রিনোজেন কনসেন্ট্রেশনের কথা বলা আছে, অর্থাৎ ফিব্রিনোজেন লেভেল, নরমাল ফিব্রিনোজেন লেভেল, এটা দরকার নাই খুব একটা। এটা এমআরসিবি তে কোয়েশ্চেন আছে, ফিব্রিনোজেন লেভেল কম হলে কি ওষুধ দিব, এই কি দিব, সেগুলো এমআরসিবি তে আসে, এফসিবি তে খুব একটা আসে। আচ্ছা, তাহলে হাইপোফিব্রিনোজেন জেনেমিয়া, এই ক্ষেত্রে আছে ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন কম থাকতে পারে। কখন ফিব্রিনোজেন লেভেল কম থাকে? যেমন লিভার ফেলিওর হলে সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি, ফ্যাক্টর 1 ডিফিসিয়েন্সি হতে পারে, এটা হচ্ছে ফ্যাক্টর 1। ঠিক আছে, ডিআইসি তেও ডিফিসিয়েন্সি হয়। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে হচ্ছে বা এই রিচার্জে দেখা যায় ম্যাক্সিমাম কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর গুলো হচ্ছে ডিফিসিয়েন্সি হয়। এগুলোতে পিটি অ্যাপিটিটি দুইটাই বাড়ে। তাহলে এখানে আলাদা করে কোয়েশ্চেন আসছে যে কোয়াগুলেশন স্ক্রিনে কোন টেস্ট করা হয় কোনটা করা হয় না। দেখেন এই যে এখানে যে আইএনআরটা দেখি, আইএনআর এটা কিন্তু পরীক্ষায় এসবি আসছে যে হচ্ছে ওয়ারফারিন থেরাপি দিচ্ছে আমরা পেশেন্টের, এই পেশেন্টকে মনিটর করার জন্য নিচের কোন টেস্ট করব। এটা কিন্তু বেশ কয়েকবার এফসিবি তে আসছে, এমআরসিবি তে আসছে। তাহলে ওয়ারফারিন থেরাপি, কোমারিন বা ওয়ারফারিন থেরাপি পাচ্ছে, এই ধরনের পেশেন্টের মনিটরিং এর জন্য আমরা আইএনআর লেভেলটা দেখি, আইএনআর। আচ্ছা, এটা কিন্তু কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্টের হচ্ছে এটা রুটিন ইনভেস্টিগেশন না। ঠিক আছে, পরীক্ষায় দিতে পারে 5টা অপশন দিয়ে নিচের কোনটি কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্টের পরীক্ষা না। এবং আরেকটা কোয়েশ্চেন আছে, পেশেন্ট ওয়ারফারিন থেরাপি পাচ্ছে, এটার মনিটরিং এর জন্য নিচের কোন টেস্টই করবে। তাহলে এগুলো পরীক্ষা প্রিভিয়াসলি এখান থেকে কোয়েশ্চেন আসছে, তাহলে দুইভাবে কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। আচ্ছা, এইগুলো আমাদের হচ্ছে এখন টপিকস এর মধ্যে নাই, এগুলো যদিও হচ্ছে ওইদিকে থ্রম্বোটিক ডিসঅর্ডার গুলোর মধ্যে পড়ে, সেগুলো আমরা পরে পড়বো। আমরা আপাতত ব্লিডিং ডিসঅর্ডার এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার পড়বো। আমাদের ম্যাক্সিমাম পড়াই হয়ে গেছে, আসলে ওই ছবির মধ্যে হয়ে গেছে। দেখেন এখানে ব্লিডিং ডিসঅর্ডার গুলো সম্পর্কে বলা আছে। ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডার বলা আছে যে যে এখানে কি হয়, একটা হচ্ছে আপনার থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয় বা থ্রম্বোসাইট কাউন্টে যদি একটু সমস্যা থাকে, অথবা হচ্ছে প্লেটলেট ডিসফাংশন যদি থাকে, অথবা হচ্ছে ব্লাড ভেসেলের সমস্যা থাকলে সেক্ষেত্রে প্রাইমারি হিমোস্টেসিস, প্রাইমারি হিমোস্টেসিসে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ব্লিডিং টাইমটা বাড়বে বা ব্লিডিং ডিসঅর্ডার গুলো হয় মূলত এই প্রাইমারি ডিসঅর্ডার গুলো মেইনলি হয় যে একটা প্লেটলেট কাউন্ট কম হওয়ার কারণে হয়, প্লেটলেট প্লাক ফর্মেশন হতে পারে না, আর একটা প্লেটলেট ডিসফাংশনের কারণে হতে পারে না, আর একটা যদি হচ্ছে ব্লাড ভেসেল ওয়ালে যদি সমস্যা থাকে, ব্লাড ভেসেল যদি হচ্ছে ঠিকভাবে ডেভেলপ না করে বা এটা ফ্রাজাইল যদি থাকে, খুব সহজে ভেঙে যায়, এই ধরনের যদি সমস্যা থাকে তখন ব্লিডিং ডিসঅর্ডার গুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্লেটলেট কাউন্ট কম হলে থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হলে সেক্ষেত্রে ব্লিডিং টাইমটা বাড়ে, ব্লিডিং ডিসঅর্ডার হয়, ব্লিডিং বন্ধ হতে সময় লাগে, প্লেটলেট ডিসফাংশন হলে হয়, আর ব্লাড ভেসেলের ডিজিজ গুলোতে হয়। অর্থাৎ প্রাইমারি হিমোস্টেসিস ডিসঅর্ডার বা ব্লিডিং ডিসঅর্ডার কখন কখন হয় সেই কথাগুলো এখানে বলা আছে কনসেপ্টটা। দেখেন ব্লাড ভেসেল ওয়াল অ্যাবনরমালিটি গুলা দুই ধরনের হতে পারে, একটা কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল হতে পারে, একটা হচ্ছে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টেসিয়া। হেরিডিটারি শব্দ থাকলে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি অটোসোমাল ডমিনেন্ট। হ্যাঁ,
হেরিডিটারি বা ফ্যামিলিয়াল শব্দ থাকলে এগুলো হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। এক্সেপ্ট একটা কন্ডিশন আছে, এটা আহ, 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 একটা আছে যেটা হচ্ছে ফ্যামিলিয়াল। ফ্যামিলিয়াল টার্মটা আছে কিন্তু এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট না। এটা কোনটা? ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। হ্যাঁ, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। এটা কি ধরনের জেনেটিক ডিজিজ? autosomal recessive তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট নয়, ঠিক আছে। তাহলে এটা অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। বাকি যেগুলো ফ্যামিলিয়াল বা হচ্ছে হেরিডিটারি শব্দওয়ালা থাকবে সেগুলো হচ্ছে আপনার অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, যেমন হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে এটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। তাহলে হেরিডিটারি বা হেমোরেজিক টেন্ডেন্সি এটা একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। আচ্ছা, অ্যাকোয়ার্ডের মধ্যে ভাস্কুলাইটিস এর কারণে হচ্ছে তাহলে ব্লিডিং হতে পারে, স্কারবিটো হতে পারে। স্কারবিটা মূলত হয় ভিটামিন সি ডিফিসিয়েন্সি হলে। আর এই ভিটামিন সিটা আমরা জানি যে হচ্ছে এটা কি কোলাজেন সিনথেসিসের জন্য দরকারি। তাহলে এখন কোলাজেন সিনথেসিস ঠিক মতো না হলে তাহলে ব্লাড ভেসেল গুলো ঠিক মতো ডেভেলপ হবে না, সেখান থেকে দেখা যাবে যে ব্লিডিং হবে, ঠিক আছে। এখানে হেরিডিটারি হেমোরেজিক টেলেঞ্জিকটেসিয়া, এখান থেকে কোয়েশ্চেন এসএসসি পরীক্ষায় তেমন একটা আসে না, কিন্তু এমআরসিবি পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। যে হেরিডিটারি হেমোরেজিক টেলেঞ্জিকটেসিয়া, তাহলে এটা যদি প্রথম যে ইনফরমেশনটা আমার জানা দরকার, এটা একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। এটা একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, এবং এই পেশেন্ট গুলা মোস্ট কমনলি হচ্ছে কি করে, এই যে এগুলো তো ব্লিডিং ডিসঅর্ডার, তাই না? যে ব্লিডিং ডিসঅর্ডার, যে ব্লাড ভেসেলের সমস্যা থাকার কারণে দেখা যাচ্ছে ব্লিডিং হয়, সহজে ব্লিডিংটা বন্ধ হয় না। তাহলে এই যে হেরিডিটারি হেমোরেজিক টেলেঞ্জিকটেসিয়া পেশেন্ট মোস্ট কমনলি হচ্ছে রিকারেন্ট ডিস্টেক্সিস নিয়ে প্রেজেন্টেশন করে। তো এইখানে এটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে, মোস্ট কমন প্রেজেন্টেশন অফ হেরিডিটারি হেমোরেজিক টেলেঞ্জিকটেসিয়া। তাহলে হেরিডিটারি হেমোরেজিক টেলেঞ্জিকটেসিয়ার মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে ডিস্টেক্সিস, রিকারেন্ট ডিস্টেক্সিস নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করে। তাহলে আর এখানে টেলেঞ্জিকটেসিয়া থাকে, তাহলে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা টেলেঞ্জিকটেসিয়া পাবো। এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা টেলেঞ্জিকটেসিয়া পাবো। এছাড়া হচ্ছে এখানে স্মল ভেসেল অ্যানোরিজম পাইতে পারি। হ্যাঁ, স্মল ভেসেল অ্যানোরিজম পাইতে পারি, বিশেষ করে ফিঙ্গার টিপ, ফেস, টাং, লাং, জিআইটি এই জায়গাগুলোতে হচ্ছে স্মল অ্যানোরিজম পাইতে পারি, ঠিক আছে। স্মল অ্যানোরিজম পাইতে পারি, এই অ্যানোরিজম গুলো রাপচার হয়, সেখান থেকে ব্লিডিং হইতে পারে, ঠিক আছে, ব্লিডিং হইতে পারে। এছাড়া হচ্ছে এখানে আরো কিছু হচ্ছে আমরা জিনিস পাইতে পারি, সেটা হচ্ছে এখানে আর্টারিওভেনাস ম্যালফরমেশন আমরা পাইতে পারি। আর্টারিওভেনাস ম্যালফরমেশন পাইতে পারি, এখানে প্যারাডক্সিক্যাল এম্বলিজম হতে পারে। তাহলে এই পেশেন্ট গুলো দেখেন রিকারেন্ট ডিস্টেক্সিস নিয়ে আসতে পারে, যে জিআইটি তে যে স্মল হচ্ছে অ্যানোরিজম হয়, এখান থেকে হচ্ছে পেশেন্ট জিআইটি হ্যামোরেজ নিয়ে আসতে পারে, ঠিক আছে। রিকারেন্ট ডিস্টেক্সিস, জিআইটি হ্যামোরেজ, টেলেঞ্জিকটেসিয়া, হ্যাঁ, এইগুলো ফিচার গুলো পরীক্ষায় বেশি দেয়। তাহলে একটা এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে, এরকম পেশেন্ট রিকারেন্ট ডিস্টেক্সিস নিয়ে আসতেছে, পেশেন্টের বা টেলেঞ্জিকটেসিয়া আছে, জিআইটি হ্যামোরেজ আছে, এই ধরনের হিস্ট্রি যদি দেওয়া হয় তাহলে আমরা এটা হেরিডিটারি হ্যামোরেজিক টেলেঞ্জিকটেসিয়া চিন্তা করব। তাহলে এখানে প্যারাডক্সিক্যাল থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেড়ে যায়, যে কারণে হচ্ছে স্ট্রোক, সেরেব্রাল অ্যাবসেস এগুলো হতে পারে। তাহলে এই পেশেন্ট গুলো আর্টারিওভেনাস ম্যালফরমেশন হয়, পালমোনারি আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে, আর্টারিয়াল হাইপোক্সেমিয়া হতে পারে, সেরেব্রাল আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। তো পরীক্ষায় যেটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে এখানে পেশেন্ট রিকারেন্ট ডিস্টেক্সিস নিয়ে আসে, এবং হচ্ছে জিআইটি হ্যামোরেজ হয়, যে কারণে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া পেশেন্টের থাকতে পারে। তাহলে ক্রনিক ব্লাড লস যদি থাকে সেক্ষেত্রে পেশেন্টের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে। এখান থেকে ডায়াগনোসিস, তারপর হচ্ছে জেনেটিক বা ইনহেরিটেন্সটা কিরকম, এবং হচ্ছে এখানে এই মোস্ট কমন যে সিমটম গুলা সেগুলো জানতে হবে। এখান থেকে ম্যানেজমেন্ট গুলো আমাদের দরকার। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে এহলর ডাউনলর সিনড্রোম, ঠিক আছে। এটা মূলত হচ্ছে অনেকগুলো কোলাজেনের ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, তবে মেইনলি যেটা কমন এটা হচ্ছে কোলাজেন 3 ডিফিসিয়েন্সির কারণে হয়, ঠিক আছে, টাইপ 4। আর এটা কোলাজেন 3 ডিফিসিয়েন্সির কারণে হয়, এটাও অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, এই যে কোলাজেন ডিফিসিয়েন্সির কারণে এই ব্লাড ভেসেল গুলো ঠিক মতো ডেভেলপ করে না, ফলে এগুলো ফ্রাজাইল থাকে, এগুলো থেকে হচ্ছে কি হয়, ব্লিডিং হয়। এই যে অর্গান মেমব্রেন গুলো হচ্ছে ঠিক মতো ডেভেলপ করতে পারে না, বলা হচ্ছে কোলাজেন 3 হচ্ছে ডিফেক্টের কারণে। তাহলে এই ফ্রাজাইল ব্লাড ভেসেল থাকবে, অর্গান মেমব্রেন গুলো ঠিক মতো ডেভেলপ করবে না, ফলে হচ্ছে পেশেন্টের ব্লিডিং, অর্গান রাপচার এগুলো হতে পারে।
এবং এই হলো ডাউন সিনড্রোমের আরেকটা ফিচার হচ্ছে এখানে ক্লাসিক্যাল জয়েন্ট হাইপার মোবিলিটি থাকে, জয়েন্ট হাইপার মোবিলিটি থাকে এবং পেশেন্ট রিকারেন্ট জয়েন্ট ডিসলোকেশন নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। যদি রিকারেন্ট জয়েন্ট ডিসলোকেশন কথা বলে তাহলে প্রথমেই হলো ডাউনলোড সিনড্রোমের কথা আমরা বলবো। এটা কিন্তু ডিডি আসে, যে এফসিবিএস ফাইনাল পার্ট বা হচ্ছে এমডি রিটেন এগুলো কোয়েশ্চেন আসে যে রিকারেন্ট জয়েন্ট ডিসলোকেশন নিয়ে পেশেন্ট আসলে কি কি কারণ হতে পারে, কিভাবে ভ্যালুয়েশন করব। তাইলে যে ক্লাসিক্যাল জয়েন্ট হাইপার মোবিলিটি এখানে নিয়ে আসে, রিকারেন্ট জয়েন্ট ডিসলোকেশন হতে পারে পেশেন্টের, এবং এইখানে যে স্কিনে ইলাস্টিসিটি বেড়ে যায়, যে স্কিন গুলো চামড়াগুলো টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এগুলো ডাউন সিনড্রোমের পেশেন্ট ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখিয়ে যে ওদের বা কিরকম ফিচার গুলো থাকে। তাহলে এখানে জয়েন্ট হাইপার মোবিলিটি থাকে, রিকারেন্ট জয়েন্ট ডিসলোকেশন থাকে, পেশেন্টের হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি বেড়ে যায়। এটা মূলত হচ্ছে কোলাজেন 3 ডিফেক্টের কারণে হয়। টাইফয়েডটাও মোর কমন, পেশেন্টের ব্লিডিং হয়, ইনফেকশন নিয়ে প্রেজেন্টেশন করে। তাহলে এইগুলো ফিচার নিয়ে হচ্ছে রিকারেন্ট ব্রুইস, অল্পতে অল্প আঘাতেই দেখা যাচ্ছে পেশেন্টের ব্রুইস হয়, তো এগুলো নিয়ে হচ্ছে পেশেন্ট প্রেজেন্টেশন করে। তাহলে যদি এরকম যদি থাকে এই ফিচার গুলো সাথে যদি হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন নরমাল, তখন আমরা হলো ডাউনলোড সিনড্রোম চিন্তা করি। যেটাই অর্থোগোনাল ডমিনেন্ট কন্ডিশন, এগুলো ব্লাড ভেসেলের সমস্যার কারণে এই ব্লিডিং ডিসঅর্ডার গুলো হয়ে থাকে। এরপর দেখেন হচ্ছে স্কারবি। স্কারবি হয় মূলত হচ্ছে ভিটামিন সি ডিফিসিয়েন্সির কারণে। এটা হচ্ছে ভিটামিন সি আমরা জানি কোলাজেন সিনথেসিসের জন্য দরকার। তাহলে এই যে কোলাজেন ডিফিসিয়েন্সির কারণে ব্লাড ভেসেল গুলো ডেভেলপ করতে পারে না ঠিক মতো, ফলে হচ্ছে পেশেন্টের হচ্ছে ব্লিডিং হয়। ঠিক আছে, ব্লিডিং ডিসঅর্ডার হয়। এখানে ব্লিডিং গুলো কিরকম হয়, পেরিফলিকুলার পেরিচিয়াল হ্যামারেজ হয়, ব্রুইজিং হয়, সাব পেরিস্টিয়াল ব্লিডিং হয়, হ্যাঁ, গাম ব্লিডিং নিয়ে আসতে পারে পেশেন্ট। তাহলে এখানে যেটা ডায়াগনোসিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে হচ্ছে তার ডায়েটারি হিস্ট্রি নিতে হবে, ডায়েটারি হিস্ট্রি নিতে হবে, এবং তার হচ্ছে ম্যালারজেশন আছে কিনা এগুলো জানতে হবে। মেল নিউট্রিশন ম্যালারজেশন বললে সেক্ষেত্রে স্কারবি হতে পারে। এগুলো ব্লাড ভেসেল রিলেটেড ডিসঅর্ডার, এগুলো কারণে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। আর এটা হচ্ছে প্লেটলেট ফাংশনের ডিসঅর্ডার। হ্যাঁ, যদি একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট কম হলে সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে, আর একটা হচ্ছে আপনার প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার। তো এই প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার গুলোর মোস্ট কমন কজ অ্যাকোয়ার্ড কজ এর মধ্যে হচ্ছে, অ্যাকোয়ার্ড কজ এর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে আয়ারজেনিক, অর্থাৎ ট্রিটমেন্ট পারপাসে এই প্লেটলেট ডিসফাংশন ডেভেলপ করতে পারে। যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলো আমরা ইউজ করি, অ্যাসপিরিন, প্রপিডিগ্রেন, টিকাগ্রেলর, ডাইপাইরাডামল, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করি বিশেষ করে যাতে হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন পেতে না পারে, বিশেষ করে যাদের হচ্ছে থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক কমানোর জন্য আমরা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলো দিই। যারা এমআই এর পেশেন্ট, ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট, এদের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলো ইউজ করি যাতে হচ্ছে থ্রম্বোএমবোলিজম না হয়, অর্থাৎ প্লেটলেট গুলো অ্যাগ্রিগেশন হয়ে থ্রম্বাস ফর্মেশন যাতে করতে না হয়। তো এগুলো দেওয়ার কারণে হচ্ছে প্লেটলেটের যে ফাংশন, প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়, প্লেটলেট প্লাগ ফর্মেশন করা, সেগুলো হতে পারে না। এছাড়া গ্লাইকোপ্রোটিন 2b3 ইনহিবিটর, এগুলোর কারণে হচ্ছে কি হয়, তাহলে যে আর্টেরিয়াল থ্রম্বোসিস এটা প্রিভেন্ট করে, এবং এই প্লেটলেট ডিসফাংশন হয়, প্লেটলেটের যে ন্যাচারাল কাজ সেটা তারা করতে পারে। তাহলে এটা অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড হচ্ছে প্লেটলেট ডিসফাংশন ডিসঅর্ডার, ফাংশন ডিসঅর্ডার। আর কনজেনিটাল কিছু কজ আছে, যেমন যে প্লেটলেট গ্লাইকোপ্রোটিনের হচ্ছে মেমব্রেন গ্লাইকোপ্রোটিন ডিফিসিয়েন্সির কারণে হচ্ছে গ্ল্যান্সম্যান থ্রম্বোসপ্লেনিয়া হতে পারে, বার্নার সোলিয়ার সিনড্রোম হতে পারে। হ্যাঁ, এখানে ডিফেক্টিভ প্লেটলেট গ্রানুল হওয়ার কারণে, যেমন হচ্ছে ডেল্টা গ্রানুল ডিফিসিয়েন্সির কারণে এগুলো হতে পারে। তাহলে এইগুলো কিছু হচ্ছে ফাংশন ডিসঅর্ডার, যে প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার। এই কন্ডিশন গুলোতেও হচ্ছে আপনার এই কি হবে, পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার। এগুলো এই কন্ডিশন গুলোর নামগুলো মনে রাখবেন। তাহলে আইট্রোজেনিক অ্যাকোয়ার্ড কজের মধ্যে আইট্রোজেনিক ড্রাগের কারণে, আর কনজেনিটাল কিছু কজ আছে, জাস্ট নামগুলো মনে রাখলে হবে। এগুলোতে হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার হয়, তাহলে এগুলোতে ব্লিডিং টাইম বাড়বে। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া অনেকগুলো ডিজিজে হতে পারে, এখানে বক্সে দেওয়া আছে। ডিআইসি তে হতে পারে, বর্নোলিভেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া হয় না। আর যে প্যানসাইটোপেনিয়া যেসব কন্ডিশন হয় সেখানে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, যেমন লিউকেমিয়াতে হতে পারে, তারপর হচ্ছে আমরা কি বলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হতে পারে, ডেঙ্গুতে হতে পারে, এরকম অনেকগুলো কাজ আছে। আচ্ছা, কিছু ড্রাগের কারণে হতে পারে। তাহলে এই যে থ্রম্বোসাইটোপেনিয়া অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা, আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা। তাহলে একটা পেশেন্টের শুধুমাত্র হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া আছে, বাকি সবকিছু কিন্তু নর্মাল থাকে। যেখানে হিমোগ্লোবিন,
তারপর হচ্ছে ডব্লিউবিসি, আদার্স প্যারামিটার গুলো সবকিছু নর্মাল থাকবে, শুধু আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া হয় এখানে, আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া। এবং এই যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া, এটা মূলত হচ্ছে ইমিউন মিডিয়েটেড একটা ডিসঅর্ডার, ঠিক আছে। ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, এখানে কি হয়, প্লেটলেট মেমব্রেনের যে হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B এবং 3A এর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়। তাহলে এটা একটা ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, এখানে মূলত হচ্ছে গ্লাইকোপ্রোটিন 2B 3A এর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়। এটা এসবিএ তে আসতে পারে যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া, এখানে অ্যান্টিবডিটা কোন প্রোটিনের বিরুদ্ধে হয়, তাহলে মেমব্রেন গ্লাইকোপ্রোটিন 2B 3A এর বিরুদ্ধে এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয়, ঠিক আছে। এটা আইজিজি টাইপ অ্যান্টিবডি, এগুলো অনেক সময় অ্যান্টিবডি টাইপ গুলো পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে এখানে যে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফর আমরা কখন চিন্তা করবো, তাহলে কোন একটা পেশেন্ট যদি হচ্ছে শুধুমাত্র হচ্ছে থ্রম্বোসাইট কাউন্ট হচ্ছে কম বা নরমাল, সেক্ষেত্রে হচ্ছে এটা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া হিসেবে আমরা চিন্তা করবো থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে পেশেন্ট পারপুরা নিয়ে প্রেজেন্টেশন করছে, তার হচ্ছে প্লেটলেট কাউন্ট করে দেখলাম যে হচ্ছে রিডিউস বা কিছু নরমাল, ঠিক আছে। একটা পেশেন্ট পারপুরা নিয়ে প্রেজেন্টেশন করছে, এই পেশেন্টের আমরা হচ্ছে সিবিসি করে দেখলাম, আমাদের ইনভেস্টিগেশন গুলো করে দেখলাম, দেখলাম যে শুধু থ্রম্বোসাইট কাউন্ট কম বা কিছু নরমাল, তখন আমরা আইআইটিপি চিন্তা করি। তাহলে এই হিটা মোস্ট কমনলি যে আমরা জানি যে ইমিউন মিডিয়েটেড অটোইমিউন ডিজিজ গুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হয় বেশি, ঠিক আছে। তো আইটিপি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় এবং এটা ইনসাইডিয়াস অনসেট হয়। তো এটা এটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে আইটিপির ক্ষেত্রে আলাদা কিছু হচ্ছে ফিচার পাওয়া যেতে পারে, যেমন প্রিসিডিং ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই আইটিপি হওয়ার আগে একটা প্রিসিডিং ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকে, যেটা অ্যাডাল্টের ইউজুয়ালি থাকে না। আচ্ছা, তাহলে এছাড়া হচ্ছে এখানে দেখা গেছে যে বিভিন্ন ইনফেকশন, যেমন কোভিড-19 ইনফেকশন, ভাইরাস ইনফেকশন, এটাও আইটিপির সাথে অ্যাসোসিয়েটেড, এটা ধারণা করা হয়। তাহলে এগুলো অ্যাসোসিয়েটেড। তো ক্লিনিক্যাল ফিচার বলতে হচ্ছে এখানে পেশেন্ট ইউজুয়ালি পারপোরা, পেটিসি এগুলো নিয়ে প্রেজেন্টেশন করে। যদি প্লেটলেট কাউন্ট খুব বেশি কমে যায়, 20,000-এর নিচে কমে যায়, সেক্ষেত্রে পেশেন্টের স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে, আর এই পেশেন্ট গুলো যদি হয়তো আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে সিবিসি করলে প্লেটলেট কাউন্ট কম পাবো। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এখানে হচ্ছে প্লেটলেট কাউন্ট আমরা কম পাবো, সাথে হচ্ছে মেগাক্যারিওসাইট কাউন্ট হচ্ছে এখানে বেড়ে যায়। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে প্লেটলেট কাউন্ট রিডিউস পাবো। আর সাথে হচ্ছে বোন মেরুতে যদি আমরা দেখি, বোন মেরুতে হচ্ছে মেগাক্যারিওসাইট কাউন্ট বেড়ে যাবে, তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা থ্রম্বোসাইট কাউন্ট কম পাবো। আর হচ্ছে বোন মেরু স্টাডি করলে সেক্ষেত্রে হচ্ছে আমরা মেগাক্যারিওসাইট কাউন্ট বেশি পাবো। ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল ফিচারে এই কয়েকটা জিনিসই কমন, পারফোরা, পেটিসি, ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে। আর 2 নম্বর বিষয় হচ্ছে এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে থ্রম্বোসাইট কাউন্ট কম পাবো, বোন মেরুতে হচ্ছে মেগাক্যারিওসাইট কাউন্ট বেড়ে যাবে। ম্যানেজমেন্ট কি, এখানে ম্যানেজমেন্ট গুলো ইম্পর্টেন্ট। এখানে আইটিপির ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে স্টেরয়েড দিতে হবে, প্রেডনিসোলন। ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে স্টেরয়েড দিতে হবে, এটা পরীক্ষায় খুব বেশি আসে, যে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট অফ আইটিপি। এমআরসি তে অনেকবার আসছে, যে বিশেষ করে নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আসে, এটাতে স্টেরয়েড প্রেডনিসোলন দিই। আবার হচ্ছে আইটিপির ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হিসেবে আমরা হচ্ছে প্রেডনিসোলন বা স্টেরয়েড দিয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনকে সাপ্রেস করে, আর এবং হচ্ছে এই যে প্লেটলেটের যে ফ্যাগোসাইটোসিস এটাকে ইনহিবিট করে। আচ্ছা, এখন আবার হচ্ছে আমরা আরো কিছু জিনিস দিতে পারি, যে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ইমিডিয়েটলি দ্রুত হচ্ছে কি করে, প্লেটলেট কাউন্ট বাড়ায়। যদি পেশেন্টের যদি হচ্ছে সিভিয়ার হিমোস্ট্যাটিক ফেলিওর, অথবা পেশেন্ট যদি সিগনিফিক্যান্ট ব্লিডিং নিয়ে আসে, দ্রুত যদি আমরা প্লেটলেট কাউন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। অর্থাৎ ব্লিডিং নিয়ে প্রেজেন্টেশন করলে যদি হচ্ছে বা স্টেরয়েড রেসপন্স করে, বা স্টেরয়েড রেসপন্স যদি ভালো না হয়, সেক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া যেতে পারে। এটা দ্রুত হচ্ছে প্লেটলেট কাউন্ট বাড়ায়। এটাও পরীক্ষায় কোয়েশ্চেন আসে এমআরসিপিতে। তাহলে যদি স্টেরয়েড দেওয়ার পরে যদি ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে এটা আমরা দিতে পারি। আচ্ছা, আরো কিছু হচ্ছে আমরা মেজারমেন্ট এখানে নিতে পারি, যে পেশেন্টের সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে।
সেকেন্ড লাইন থেরাপি হিসেবে হচ্ছে আমরা হচ্ছে এখানে থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট, অ্যালথ্রম্বোপ্যাক, ব্রোমিপ্রোস্টিন এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো পরীক্ষায় আসে যে ফার্স্ট লাইনটা বেশি আসে পরীক্ষায়, যে ফার্স্ট লাইন থেরাপি হিসেবে আমরা প্রেনিসিলিন দিই। সেকেন্ড লাইন হিসেবে অ্যালথ্রম্বোপ্যাক, এটার মেকানিজম আসতে পারে যে হচ্ছে এটা থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট অ্যালথ্রম্বোপ্যাক আমরা ইউজ করতে পারি। এছাড়া সেকেন্ড লাইন হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে স্প্লেনেক্টমি করা যেতে পারে, টাইরোসিন কাইনেসিস ইনহিবিটর, ফসফামাইলেটিভ, এগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখা যায় যে স্প্লেনেক্টমি করলে 70% পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে রিমিশন পাওয়া যায়। হ্যাঁ, আর যদি হচ্ছে আমরা থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করি অর্থাৎ অ্যালথ্রম্বোপ্যাক, এর 75% পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা দেখা যাচ্ছে যে রিমিশন হয়, যে পেশেন্ট ভালো বোধ করে। তো আইটিপির একটা সমস্যা হচ্ছে আইটিপি হচ্ছে এটাকে দুইটা ভাগে লেভেল করা হয়, একটা হচ্ছে অ্যাকিউট, 6 সপ্তাহ কম হলে তখন বলা হয় অ্যাকিউট, আর যদি 6 সপ্তাহের বেশি সময় ধরে যদি এটা পারসিস্ট করে তখন এটাকে বলে হচ্ছে ক্রনিক আইটিপি। তো ক্রনিক আইটিপি দেখা যায় যে এখানে পেশেন্টের হচ্ছে রিমিশন হওয়ার পরে রিল্যাপস হয়, তো ফ্রিকোয়েন্ট রিল্যাপস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তো রিল্যাপসের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে ইউজুয়ালি হচ্ছে স্টেরয়েড দিয়ে শুরু করি। তাহলে একিউট বা হচ্ছে রিল্যাপস নিয়ে যদি প্রেজেন্টেশন করে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে স্টেরয়েড দিই। আর যদি হচ্ছে পেশেন্ট 2 অর মোর রিল্যাপস থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সেকেন্ড লাইন থেরাপি গুলো থ্রম্বোপয়েটিন বা রিসেপ্টর অ্যাগনিস্ট, এছাড়া হচ্ছে স্প্লেনেক্টমি, এখানে সাপ্রেশন, এই প্রসিডিউর গুলোতে যাই। রিকারেন্ট রিল্যাপস যদি হয় সেক্ষেত্রে টু রিল্যাপস বা হচ্ছে রিফ্র্যাক্টরি ডিজিজ, সেক্ষেত্রে সেকেন্ড লাইন থেরাপি ইউজ করি। তো এখানে প্রাইমারি বা ফার্স্ট লাইন যে ম্যানেজমেন্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা ক্রনিক হতে পারে এবং হচ্ছে রিল্যাপস এবং রিমিশন এগুলো হয়ে থাকে এখানে। তো এখান থেকে জানতে হবে যে এই কথা যে পেশেন্ট পারপোরা, পেটিচি, স্পন্টেনিয়াস ব্লিডিং এগুলো নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। পেশেন্টের আমরা যদি ইনভেস্টিগেশন করি শুধুমাত্র প্লেটলেট কাউন্ট কম পাবো, ব্লাড ফিল্ম করলে প্লেটলেট কাউন্ট কম পাবো, বোন মেরুতে হচ্ছে আমরা মেগা ক্যারিওসাইট কাউন্ট বেশি পাবো। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে এখানে প্রেডিসোলন দিব। এছাড়া সেকেন্ড লাইন ম্যানেজমেন্টের হচ্ছে বাকি যে কথাগুলো আছে যে অ্যালথ্রম্বোপ্যাক, ব্রোমিপ্রোস্টিন এগুলো মেকানিজম গুলো হচ্ছে জানতে হবে, যে থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট, ঠিক আছে, মেকানিজম গুলো পরীক্ষায় আসতে পারে অ্যালথ্রম্বোপ্যাকের। আচ্ছা, আরেকটা আসতে পারে যে প্যাথোফিজিওলজিটা আসতে পারে পরীক্ষায়, যে এখানে গ্লাইকোপ্রোটিন 2B3 এর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়, গ্লাইকোপ্রোটিন 2B3 এর বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হয়। তাহলে এইগুলো কয়েকটা এসবি এর কোশ্চেন এখান থেকে আসতে পারে। এরপর দেখেন হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। কোয়াগুলেশন ডিসঅর্ডার মধ্যে এখানে দেখেন কয়েকটা লাইন দেওয়া আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি গুলো কনজেনিটাল হতে পারে, আবার হচ্ছে অ্যাকোয়ার্ড হতে পারে। ঠিক আছে, কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড দুই ধরনের হতে পারে, এগুলো একটু রিডিং দিবেন এই লাইনগুলো, এমসিকিউ তে দিতে পারেন অনেক সময়। তো দেখেন ভন উইলিব্রেন্ড ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার গুলোর মধ্যে হচ্ছে মোস্ট কমন হচ্ছে ভন উইলিব্রেন্ড ডিজিজ। এটা এফসিএস পরীক্ষায় এসবি আসে, যে এমআরসিপি তে আসে মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন না, ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর ডিজিজ। আর মোস্ট কমন সিঙ্গেল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হচ্ছে এই হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ এন্ড বি, তার মধ্যে হচ্ছে এই যেটা আপনার ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি, এটা হচ্ছে মোস্ট কমন। তাহলে মোস্ট কমন সিঙ্গেল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয় আমরা হিমোফিলিয়াতে, তার মধ্যে হিমোফিলিয়া এটা মোস্ট কমন, হিমোফিলিয়া এটা মোস্ট কমন। এছাড়া হচ্ছে অ্যাকোয়ার্ড কজের মধ্যে যেমন হচ্ছে লিভার ফেলিয়ার হলে সেক্ষেত্রে আন্ডার প্রোডাকশন হতে পারে। ডিআইসির ক্ষেত্রে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো হচ্ছে কনজাম্পশন হয়ে যেতে পারে, ফলে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হতে পারে। এছাড়া হচ্ছে কিছু ড্রাগ, হ্যাঁ, ড্রাগ যেগুলো হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরের ফাংশনকে ইনহিবিট করে, যেমন হেপারিন থেরাপি। তারপর হচ্ছে অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া। অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া এই কন্ডিশন গুলোতে হচ্ছে পেশেন্টের হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ফাংশনের ডিসফাংশন হতে পারে। তাহলে কিছু আমরা কনজেনিটাল কজ পাইলাম, কিছু হচ্ছে অ্যাকোয়ার্ড কজ পাইলাম। তাহলে কনজেনিটাল কজ গুলো খুব বেশি আসে। ব্লিডিং ডিসঅর্ডার মোস্ট কমন ইনহেরিটেড কজ হচ্ছে ভন উইলিব্রেন্ড ডিজিজ। আর কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির ক্ষেত্রে মোস্ট কমনলি হচ্ছে কনজেনিটালি হচ্ছে হিমোফিলিয়া এ, অর্থাৎ ফ্যাক্টর এ ডিফিসিয়েন্সিটা অ্যাসোসিয়েটেড। এই দুটো পরীক্ষায় আসে। দেখেন হিমোফিলিয়া এ, এগুলো এখানে বলা আছে, এগুলো প্রিভিয়াস এগুলো খুব সহজ সহজ কথা, কিন্তু পরীক্ষায় খুব কনফিউশন হয়ে যায়। মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার কি, মোস্ট কমন ইনহেরিটেড বা কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি কোনটা, এগুলো পরীক্ষায় আসে, আসলে এগুলো ভুল করা যাবে না।
তাহলে এই যে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সির কারণে আসলে হিমোফিলিয়া এটা হয়ে থাকে, ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সির কারণে মূলত হয়ে থাকে। তাহলে ইট ইজ দ্য মোস্ট কমন কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি। তাহলে কনজেনিটাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি বা কোয়াগুলেশন ডিসঅর্ডার হচ্ছে হিমোফিলিয়া এ। এই হিমোফিলিয়া এটা এই যে এখানে ফ্যাক্টর 8 টা তৈরি হয় আপনার লিভার থেকে, এন্ডোথেলিয়াল সেল থেকে তৈরি হয়। এটা মূলত হচ্ছে এই যে কি হয়, প্রোটিওলাইসিস থেকে বাঁচে, সার্কুলেশনে এটা প্রোটিওলাইসিস হওয়া থেকে বাঁচায় হচ্ছে একে বন্ড উইলিব্রেন্ট ফ্যাক্টর। তো যে কারণে বন্ড উইলিব্রেন্ট ফ্যাক্টর থাকলে এটা বন্ড উইলিব্রেন্ট ফ্যাক্টরের সাথে বাইন্ড করে থাকে, ফলে সার্কুলেশনে কি হয় না, প্রোটিওলাইসিস হয় না, ড্যামেজ হয়ে যায়। যদি বন্ড উইলিব্রেন্ট ফ্যাক্টর ডিফিসিয়েন্সি থাকে তাহলে এই ফ্যাক্টর 8 গুলো কি হবে, সার্কুলেশনে ড্যামেজ হয়ে যাবে, প্রোটিওলাইসিস হয়ে যাবে। যে কারণে বন্ড উইলিব্রেন্ট ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে আপনার পেশেন্টের ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হয়। আচ্ছা, তো এখানে যে হিমোফিলিয়া এ এটা কি ধরনের জেনেটিক ডিসঅর্ডার? এক্স-লিঙ্কড। এক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, তাই না? তাহলে এইখানে যেটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে এখানে ইউজুয়ালি হচ্ছে মেল আর এফেক্টেড, ফিমেলরা হচ্ছে ক্যারিয়ার হয়, ফিমেলরা এফেক্টেড হয়। ফিমেলরা কখন এফেক্টেড হতে পারে? কখন হতে পারে? কারো জানা আছে? এগুলো পরীক্ষা খুব একটা আসে না, কিন্তু এমনিতে জানা আছে কিনা? যদি নন অর্গান ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থেকে যায়। যেমন এমনিটা হচ্ছে এখানে কি লাগে, এক্স লিঙ্ক রিসেসিভ গুলোতে হচ্ছে আপনার দুইটা ক্রোমোজোমকে হচ্ছে ইনভলভ করতে হয়, দুইটা এক্স ক্রোমোজোমকে ইনভলভ করতে হয়। তো ফিমেল এক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এখানে তো এই অটোসোমাল রিসেসিভ কন্ডিশনে, তো ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে একটাকে যদি ইনভলভ করে তখন তো ডিজিজ হয় না। হ্যাঁ, কিন্তু টার্নার সিনড্রোমে দেখা যায় যে 45XO, অর্থাৎ এখানে ক্রোমোজোম আছে একটাই এক্স, হ্যাঁ, এর শুধু এটাকে ইনভলভ করে, সেক্ষেত্রে হতে পারে টার্নার সিনড্রোম। তাহলে টার্নার সিনড্রোমের পেশেন্টের হচ্ছে আপনার হচ্ছে হিমোফিলিয়া হতে পারে, টার্নার সিনড্রোমের পেশেন্টের হতে পারে। অথবা হচ্ছে যদি এরকম হয় যে প্যারেন্টস এর মধ্যে যদি বাবা এফেক্টেড থাকে এবং ফিমেল যদি হচ্ছে ক্যারিয়ার থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ফিমেল হচ্ছে, অর্থাৎ ফিমেল বাচ্চা যেটা হবে সেটা এফেক্টেড হতে পারে। তাহলে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে। আর যদি ফাদার এফেক্টেড এবং মাদার যদি ক্যারিয়ার হয়, সেক্ষেত্রেও তার হচ্ছে ফিমেল বাচ্চা এফেক্টেড হতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা আমাদের কমনলি যেটা মনে রাখতে হবে, এগুলো আমরা জেনেটিক্স পড়লে ক্যালকুলেশন গুলো শিখবো, হ্যাঁ, যে কোনটা কিভাবে ইনহেরিটেড হয়, জেনেটিক ক্লাসগুলো আমরা নিয়ে ফেলবো এর মধ্যে থেকে। তাহলে হিমোফিলিয়া এ, তাহলে হিমোফিলিয়া এটা মূলত ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সির কারণে হয়। এটা মূলত হচ্ছে একটা এক্স লিঙ্ক রিসেসিভ কন্ডিশন। তো এক্স লিঙ্ক রিসেসিভ কন্ডিশনের ক্ষেত্রে মেল আর এফেক্টেড, মেলরা এফেক্টেড হয়। এখানে একটা এক্স ক্রোমোজোম আছে, এটা হচ্ছে ইনভলভ হয়, ফলে এখানে কি হয় আপনার মেলরা এফেক্টেড হয়, আর ফিমেলরা হচ্ছে এখানে ক্যারিয়ার হয়, ফিমেলরা ক্যারিয়ার হয়। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হিমোফিলিয়া হয় না ইউজুয়ালি। কখন হইতে পারে? টার্নার সিনড্রোম হইতে পারে, যদি ফাদার এফেক্টেড এবং মাদার যদি হচ্ছে ক্যারিয়ার হয়, সেক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে যে এই ফ্যাক্টর 8 এর জিনটা হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে, এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এবং এখানে ফিমেল অর্থাৎ ডটাররা হচ্ছে, ফিমেলরা হচ্ছে এখানে ক্যারিয়ার হয়। হ্যাঁ, যে ইস্ট প্রেগনেন্সিতে এখানে হচ্ছে আপনার এই হিমোফিলিয়া হওয়ার চান্স হচ্ছে 1 in 4, হ্যাঁ, 25% হচ্ছে চান্স। এখানে দেখা যাচ্ছে যে আপনার কি বলে যে আপনার প্রতি প্রেগনেন্সির ক্ষেত্রে 25% হচ্ছে মেল বেবি এফেক্টেড হবে, 25% হচ্ছে নর্মাল, মেল বেবি নর্মাল হবে, 25% ফিমেল হচ্ছে এফেক্টেড হবে, এবং হচ্ছে 25% হচ্ছে ফিমেল নর্মাল হবে। তো এই ক্যালকুলেশন গুলো অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে? তো অনেক সময় এগুলো পরীক্ষায় আসে যে এগুলো ক্যালকুলেশন গুলো আমরা হচ্ছে জেনেটিক্স পড়ার সময় এগুলো ক্যালকুলেশন গুলো আলাদা করে করবো।
এখন করতে গেলে ঝামেলা লাগবে। আচ্ছা, তাহলে এখানে ইজ প্রেগনেন্সিটা হচ্ছে 25% এফেক্টেড হয়, 25% মেল এফেক্টেড হয়, আর 25% ফিমেল হচ্ছে ক্যারিয়ার হয়। এটুকু মনে রাখলে হবে। বাকি 25% মেল হচ্ছে নর্মাল থাকবে, 25% ফিমেল নর্মাল থাকবে। 25% মেল এফেক্টেড হয়, 25% ফিমেল ক্যারিয়ার হয়। ঠিক আছে, তাহলে এগুলো কয়েকটা কথা এখানে জরুরি, এগুলো জানা লাগবে না। এখানে ক্লিনিক্যাল ফিচার, এখানে পেশেন্টকে নিয়ে প্রেজেন্টেশন করবে। যে পেশেন্ট দেখা যাচ্ছে যে হচ্ছে কাটা ছেঁড়ায়, সামান্য কাটা ছেঁড়ায় দেখা যায় যে এখানে অনেক বেশি ব্লিডিং হয়। যে পেশেন্ট হচ্ছে স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে, যদি সিভিয়ার ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে স্পন্টেনিয়াস হতে পারে। আদারওয়াইজ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা সার্জারি করলে বা কাটা ছেঁড়া হলে সেখানে দেখা যাচ্ছে বাচ্চা কি হয় না, রক্ত পড়া থামে না। ঠিক আছে, তাহলে ব্লিডিংটা হচ্ছে, তাহলে এখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট আসতে পারে, ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। এবং এখানে যে হিমোফিলিয়ার ক্ষেত্রে, যে হিমোফিলিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার অর্গানে ব্লিডিং হতে পারে, ডিপ ডিপ টিস্যুতে হচ্ছে ব্লিডিং হতে পারে, সেগুলো নিয়ে পেশেন্ট আসতে পারে। অর্থাৎ হেমোলজিক ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করে। এখানে দেখেন প্রেজেন্টেশন গুলো এখানে দেওয়া আছে। তাহলে পেশেন্ট এখানে হচ্ছে ব্লিডিং, রিকারেন্ট ব্লিডিং নিয়ে আসে। পেশেন্ট ইজিয়ালি হচ্ছে রিকারেন্ট মাসকুলোস্কেলেটাল ব্লিডিং নিয়ে আসে। এবং এই ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং গুলো ডিপ জয়েন্ট গুলো, লার্জ জয়েন্ট গুলো হতে পারে, ডিপের স্ট্রাকচার যেমন হচ্ছে নি, এলবো, অ্যাঙ্কেল, হিপ, এগুলো হতে পারে। পেশেন্টের মাসল হ্যামাটোমা হতে পারে, যেমন কাপ মাসল, সোয়াস মাসল, এগুলোতে হ্যামাটোমা হতে পারে। জয়েন্ট ব্লিডিং, মাসলে হ্যামাটোমা এগুলো হতে পারে। তো এই যে রিকারেন্ট জয়েন্টে হচ্ছে ব্লিডিং এর কারণে দেখা যাচ্ছে জয়েন্টের কিছু ক্ষতি হতে পারে, যে সাইনোভিয়াল হাইপারট্রফি, ডিস্ট্রাকশন অফ দ্য কার্টিলেজ, এবং ফলে হচ্ছে পেশেন্ট ক্রনিক হিমোফিলিক আর্থ্রোপ্যাথি নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে। তাহলে এইখানে হচ্ছে ডিপ স্ট্রাকচার গুলোতে হচ্ছে কি হয়, ব্লিডিং হয়। আর বন উইলিব্রেন্ড ডিজিজ এখানে হচ্ছে আপনার সুপারফিশিয়াল হচ্ছে ব্লিডিং হয়, মিউকোসাল ব্লিডিং এগুলো হয়ে থাকে। তো এখানে বহুত সুপারফিশিয়াল এবং ডিপ ব্লিডিং গুলো আমরা হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে পাইতে পারি। এই কথাগুলো আসলে শুরুর দিকে আছে, এখানে শুরুর দিকে পার্থক্যটা আছে, যে কোনটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি ধরনের ব্লিডিং পাই, এই কথাগুলো এখানে বলা আছে। যে দুইটার হচ্ছে ব্লিডিং প্যাটার্ন দেখে হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে পারি। যে দেখা যাচ্ছে যে হচ্ছে যে প্লেটলেটের ফাংশন বা হচ্ছে নাম্বারে কমে গেলে, বা বন উইলিব্রেন্ড ফ্যাক্টর ডিজিজ, এইগুলোতে হচ্ছে আমরা মিউকোসাল ব্লিডিং পাই, মিউকোসাল ব্লিডিং পাই। যেমন স্কিনে হচ্ছে পেডিস্টিক ব্রুইজ পাইতে পারি, গাম, মিউকাস মেমব্রেন ব্লিডিং, ফান্ডাল হেমোরেজ, পোস্ট সার্জিক্যাল হেমোরেজ ব্লিডিং এগুলো হয়, যে সার্কামসিশনের পর ব্লিডিং হচ্ছে, দুইটা ক্ষেত্রে হতে পারে। কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি অর্থাৎ হিমোফিলিয়া বা ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ডিফিসিয়েন্সি, এগুলোর ক্ষেত্রে কি হতে পারে, জয়েন্টে ব্লিডিং হতে পারে, মাসলে ব্লিডিং হতে পারে, সফট টিস্যুর মধ্যে ব্লিডিং হতে পারে, রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ, ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজ, পোস্ট সার্জিক্যাল ব্লিডিং এগুলো হতে পারে। তাইলে ডিপ স্ট্রাকচার মধ্যে ব্লিডিং কিন্তু এই কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির কারণে হয়। আর যদি হচ্ছে আপনার প্লেটলেট ডিসফাংশন বা প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে বা বন উইলিব্রেন্ড ডিজিজ, এগুলোতে সুপারফিশিয়াল ব্লিডিং হয়। ঠিক আছে, তাহলে দুইটার ক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল ব্লিডিং হতে পারে, যে একটা সার্কামসিশনের পরে যদি ব্লিডিং হচ্ছে, এক্সেসিভ ব্লিডিং, তাহলে সেটা বন উইলিব্রেন্ড ডিজিজ হতে পারে, সেটা হিমোফিলিয়াও হতে পারে। আদার ফিচার গুলো দেখে আমরা তখন হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে, তার হিস্ট্রি কি দিল এগুলো দেখে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ব্লিডিং এর টাইপ গুলো, প্যাটার্ন গুলো জানাটা জরুরি। দুইটার ক্ষেত্রে দুই ধরনের ব্লিডিং হয়ে থাকে। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে হচ্ছে ডিপার স্ট্রাকচার গুলো, জয়েন্ট, মাসল, এগুলোতে ব্লিডিং হতে পারে। আচ্ছা, এখানে বলতেছে, এখানে যে হচ্ছে একটা ক্রাইটেরিয়া দিয়ে আছে হিমোফিলিয়ার যে সিভিয়ারিটি, এই সিভিয়ারিটি গুলো আসলে দরকার নাই। যে এমনি কেউ যদি পড়তে চান এমনিতে রিডিং দিতে পারেন। সিভিয়ার হিমোফিলিয়া ফ্যাক্টর ডিফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে স্পন্টেনিয়াস জয়েন্ট এবং হচ্ছে মাসলের মতো হচ্ছে হ্যামাটোমা হতে পারে, ব্লিডিং হতে পারে। আর যদি মডারেট ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে মাইল্ড ট্রমা বা সার্জারির কারণে হচ্ছে ব্লিডিং হতে পারে। আর মাইল্ডের ক্ষেত্রে মেজর কোনো ইনজুরি যদি হয়, মেজর কোনো সার্জারি হয়, সেক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং হতে পারে। অর্থাৎ সিভিয়ার ক্ষেত্রে স্পন্টেনিয়াস হবে, আর মাইল্ডের ক্ষেত্রে হচ্ছে বড় ধরনের কোনো ইনজুরি বা হচ্ছে সার্জারি করলে সেক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং হবে। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে এখানে ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, যে এখানে হচ্ছে ফ্যাক্টর 8,
বা হিমোফিলিয়া এর ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর 8 দিতে হবে কনসেন্ট্রেট। আর যদি হচ্ছে আপনার হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ফ্যাক্টর 9 দিতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মেইনলি এখানে যদি ডেফিনেটিভ ট্রিটমেন্ট বলে এগুলো আমাদেরকে দিতে হবে। ইউজুয়ালি হচ্ছে ইন্টারভালাস ইনফেকশন অফ ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এগুলো দিতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো দেওয়া আছে যে হচ্ছে কি কি ধরনের হচ্ছে ব্লিডিং হতে পারে, জয়েন্ট মাসল হ্যামার্টিং হতে পারে, পেশেন্টের মেসিভ ব্রুইজিং হতে পারে, হিমোফিলিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, রেট্রোপেরিটোনিয়াল হ্যামোরেজ এগুলো হতে পারে। আচ্ছা, এইখানে আরো কয়েকটা জিনিস আমরা দিতে পারি। একটা হচ্ছে ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট দিলাম, অথবা হচ্ছে ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট আমরা দিতে পারি। এছাড়া হচ্ছে পেশেন্টকে আমরা হচ্ছে এই ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যাগনিস্ট ডেজমোপ্রেসিন আমরা দিতে পারি। এই ডেজমোপ্রেসিন কি করে? ডেজমোপ্রেসিন হচ্ছে আমরা বন উইলিব্রেন ফ্যাক্টর লেভেলটা বাড়ায়। বন উইলিব্রেন ফ্যাক্টর লেভেল যদি বাড়ে সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্যাক্টর 8 গুলোকে বাইন্ড করে রাখে, ফলে হচ্ছে এটা ফ্যাক্টর 8 লেভেলও হচ্ছে বাড়ায়। ঠিক আছে, তাহলে যে মাইল্ড টু মডারেট হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা ভ্যাসোপ্রেসিন অ্যাগনিস্ট ডেজমোপ্রেসিন এটাও ইউজ করতে পারি। এগুলো অনেক সময় পরীক্ষা আসে যে কোন ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি, এইভাবে যখন এমসিকিউতে আসবে সেগুলো আমরা তখন দিতে পারি। তাহলে ডেজমোপ্রেসিন আমরা ইউজ করতে পারি। কখন দেওয়া যাবে না? যদি সিভিয়ার আর্টারিয়াল ডিজিজ থাকে সেক্ষেত্রে হচ্ছে ডেজমোপ্রেসিন দেওয়া যাবে না। সিভিয়ার আর্টারিয়াল ডিজিজ থাকলে দেওয়া যাবে না। আর হচ্ছে আপনার পেশেন্ট ইয়াং চিলড্রেনদের হাইপোনাইট্রেমিয়া থাকলে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে দেওয়া যাবে না। এছাড়া নতুন কিছু ড্রাগের কথা এখানে বলা আছে, এগুলো নতুন ড্রাগ, এগুলো ইউজ করা যেতে পারে। যেমন ইমিসিজুমাব, হ্যাঁ, ক্যাপালাসিজুমাব, এগুলো ড্রাগ গুলো হচ্ছে এখন ইউজ করা যেতে পারে। হিমোফিলিয়ার ক্ষেত্রে হচ্ছে ইমিসিজুমাব ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে আপনার ক্যাপালিসিজুমাব, হ্যাঁ, ক্যাপালিসিজুমাব এটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, এই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এগুলো নতুন কিছু ড্রাগ আসছে, এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। নতুন গত 2 সেশনে নতুন টপিকগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই, এগুলো খুব বেশি আসলে সিগনিফিকেন্ট না, যে কারণে আসলে স্যাররা পরীক্ষায় দেয়। আচ্ছা, এখানে কজেস অফ কোয়াগুলিটি হচ্ছে গুলো দেওয়া আছে, কনজেনিটাল কজ গুলো দেওয়া আছে যে, এবং কনজেনিটাল এক্স-লিঙ্ক ডিজিজের মধ্যে হিমোফিলিয়া এ এবং বি আছে। অটোজোমাল ডিজিজের মধ্যে আছে হচ্ছে বর্ন উইলিব্রেন ডিজিজ। এছাড়া আদার ফ্যাক্টর ডিফিসিয়েন্সি গুলো আছে। অ্যাকোয়ার্ড কিছু কজ দেওয়া আছে যে লিভার ফেলিওর বা ভিটামিন কে ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো প্রোডাকশন কম হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি বেশি কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কনজাম্পশন হয়ে যায়, যেমন ডিআইসি তে। হ্যাঁ, ইমিউন মিডিয়েটেড হচ্ছে আপনার যেমন অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া হতে পারে, যেমন এসএলই পেশেন্টদের অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া ডেভেলপ করতে পারে। আমরা যে হিমোফিলিয়াটা পড়ছি এটা হচ্ছে আপনার এই কি ধরনের হিমোফিলিয়া? কনজেনিটাল হিমোফিলিয়া, হ্যাঁ, জেনেটিক কজ। আর হচ্ছে এসএলই পেশেন্টদের হচ্ছে অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া ডেভেলপ করতে পারে। এসএলই পেশেন্টদের অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে বন উইলিব্রেন সিনড্রোম, এখানে হচ্ছে আপনার কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, এটা আমরা পড়ছি। তাহলে অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া এগুলো মূলত হচ্ছে এসএলই পেশেন্টদের হয়। তাহলে এসএলই পেশেন্টদের যদি হচ্ছে এরকম হিমোফিলিয়া লাইক যদি প্রেজেন্টেশন হয়, যে হচ্ছে স্পন্টেনিয়াস ব্লিডিং বা অ্যাক্টিভ ব্লিডিং, জয়েন্টে ব্লিডিং, এই ধরনের প্রেজেন্টেশন অর্থাৎ হিমোফিলিয়ার মতো যদি প্রেজেন্টেশন দেয় তখন এটা অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া ডায়াগনোসিস করতে হবে। ওখানে কিন্তু অপশনের দুইটাই থাকবে, কনজেনিটাল হিমোফিলিয়া, অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া, দুইভাবেই কোয়েশ্চেন অপশন থাকবে। তাহলে এসএলই পেশেন্টদের যদি হচ্ছে হিমোফিলিয়া লাইক প্রেজেন্টেশন থাকে তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া, অর্থাৎ ইমিউন মিডিয়েটেড হিমোফিলিয়া ডেভেলপ করে। এটাও কোয়েশ্চেন আসে, এটা এমআরসিতে এসবিআই কোয়েশ্চেন আসে। আচ্ছা, আরো কিছু কন্ডিশন যেমন অ্যামাইলোইডোসিস হতে পারে, ফ্যাক্টর 10 ডিফিসিয়েন্সি হতে পারে, হ্যাঁ, যে অ্যাকর্ড বর্ন উইলিব্রেন সিনড্রোম, উইলস্টেমের ক্ষেত্রে হচ্ছে অ্যাকর্ড বর্ন উইলিব্রেন সিনড্রোম হতে পারে, হ্যাঁ, সেপসিসের পেশেন্টদের ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হতে পারে, এগুলো হতে পারে। ড্রাগ ইনডিউসড হচ্ছে কোয়াগুলেশন ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হতে পারে, যেমন ওয়ারফারিন দিলে হচ্ছে ভিটামিন কে ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়। এছাড়া হচ্ছে হ্যাপারিন, আর্গোথ্রোবান, বিভারোলিন, এগুলো ড্রাগ দিলে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর গুলো ডিসফাংশন হয়। তাহলে এই কজগুলো একটু পড়বেন যে কোয়াগুলেটরি কজগুলো লাগে। আচ্ছা, হিমোফিলিয়া বি, এটা হিমোফিলিয়া এর মতোই, এটা লেস কমন। এটা মূলত ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সির কারণে হয়। ঠিক আছে, তো এইগুলোতে কি ধরনের বিটি, সিটি, পিটি, এপিটি এগুলো কি রকম হবে সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। যে যেমন হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সি হয়, যে কোনো ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে আমরা জানি যে ক্লটিং টাইম বাড়বে। ক্লটিং টাইম
বাড়বে। আর এরপর দেখবে এটা কি ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর না এক্সট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর নাকি কমন পাথওয়ে, এটা কি ধরনের কোন পাথওয়ে ফ্যাক্টর, যে ফ্যাক্টর 9 এটা Intrinsic. ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টর হলে অ্যাপিটিটি বাড়বে, তাহলে ক্লটিং টাইম বাড়বে, অ্যাপিটিটি বাড়বে। পিটি নরমাল থাকবে, বিটি নরমাল থাকবে, ঠিক আছে। তো বোথ হিমোফিলিয়া এ এবং বি দুটাতে সিটি অ্যাপিটিটি বাড়বে, পিটি এবং বিটি নরমাল থাকবে। এখানে চিকিৎসা হচ্ছে যে ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট, ফ্যাক্টর 9 কনসেন্ট্রেট এখানে আমরা দিব। আচ্ছা, এরপর দেখেন ভন উইলিব্রাইন ডিজিজ, এটাও আমরা অলরেডি পড়ে আসছি। এটাও একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, বেশিরভাগ ক্ষেত্রে এটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, কিছু কিছু ক্ষেত্রে কিছু টাইপ অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স হতে পারে, তবে এটা মেইনলি অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। তাহলে এটা মূলত কেন হয়, বন উইলিব্রাইন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির কারণে হয়। এই বন উইলিব্রাইন ফ্যাক্টর দুইটা কাজ, একটা হচ্ছে প্লেটলেট ফাংশনটাকে হচ্ছে ঠিক রাখে, ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে এটা ফ্যাক্টর 8 কে বাইন্ড করে রাখে, ফলে ফ্যাক্টর 8 এর প্রোটিওলাইসিস হয় না, ড্যামেজ হয় না। তাহলে বন উইলিব্রাইন ফ্যাক্টর যদি হচ্ছে ডিফিসিয়েন্সি হয়, তাহলে পেশেন্টের এই প্লেটলেট ডিসফাংশন হবে এবং ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হবে, ফলে প্লেটলেট ডিসফাংশন হলে ব্লিডিং টাইম বাড়বে, আর ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে পেশেন্টের ক্লটিং টাইম, অ্যাপিসিটি এগুলো বাড়বে। এই কথাগুলো এখানে বলা আছে, কথাগুলো যে হচ্ছে এই যে বন উইলিব্রাইন ফ্যাক্টর, এটা মূলত হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এবং মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়। এগুলো অনেক সময় এসবিএ বা এমসিকিউতে দিতে পারে। তাহলে এন্ডোথেলিয়াল সেল এবং মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়, এবং এটা বোথ প্লেটলেট ফাংশন এবং কোয়াগুলেশন দুটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই যে আমরা বললাম প্লেটলেট ফাংশন, এই কথাগুলো এখানে বলা আছে। It is essential for its interaction with subendothelial collagen and platelet, যে কোনো একটা ব্লাড ভেসেলে ড্যামেজ হলো, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে কোলাজেন, ব্লাড ভেসেলে যে কোলাজেন আছে, এই কোলাজেন গুলোর সাথে প্লেটলেট গুলো গিয়ে প্লেটলেট প্লাক ফর্মেশন করে। তো এই জায়গায় হচ্ছে বন উইলিব্রাইন ফ্যাক্টরটা হচ্ছে ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ কোলাজেনের সাথে যে প্লেটলেটটা হচ্ছে লাগবে, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ব্রিজিং ফ্যাক্টর, মাঝখানে ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা না থাকলে তখন এই প্লেটলেট গুলো হচ্ছে জয়েন করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে বন উইলিব্রাইন ফ্যাক্টর হচ্ছে কি করে, ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, এটার সাথে বাইন্ড করে থাকে। যদি এটা ডিফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর 8 এর প্রোটিওলাইসিস হয়। ঠিক আছে, এই কথাগুলো এখানে বলা আছে, পড়ে নিন। আচ্ছা, এখানে দেখেন যাদের ব্লাড গ্রুপ ও, তাদের ক্ষেত্রে হচ্ছে সাইক্লোডিন বা উইলিব্রাইন ফ্যাক্টরের পরিমাণ তুলনামূলকভাবে নন ও ব্লাড গ্রুপ যাদের, তাদের থেকে তুলনামূলকভাবে কম। তো এখানে একটা টাইপ দেওয়া আছে, এই টাইপ গুলো ইউজুয়ালি দরকার নাই। এখানে কোনটাতে কি ধরনের ডিফিসিয়েন্সি হয় সেগুলো কথা বলা আছে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডিফিসিয়েন্সি গুলোর কথা বলা আছে, কিন্তু আমাদের একটু বেশি আসলে দরকার নাই। এই ক্ষেত্রে দেখেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে বন উইলিব্রাইন ফ্যাক্টরের যে জিন, এই জিনটা ক্রোমোজোম 12 থাকে, ক্রোমোজোম 12 থাকে, এবং এই ডিজিজটা ইউজুয়ালি অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্নে ইনহেরিট করে। পরীক্ষায় যদি আসবে এটা আসে, এটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ কোনগুলো, তাহলে এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, ঠিক আছে। এবং জিনটা থাকে 12 নম্বর ক্রোমোজোম, ক্রোমোজোমের কথা পরীক্ষায় আসার সম্ভাবনা তুলনামূলক কম। তাহলে এইখানে কিন্তু মিউকোজাল ব্লিডিং হয়, এবং যে পোস্ট সার্জিক্যাল ব্লিডিং নিয়ে পেশেন্ট আসতে পারে। তাহলে এখানে ব্লিডিং এর টাইপটা হচ্ছে সুপারফিশিয়াল ব্লিডিং। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা বলছি যে ডিপ ব্লিডিং হতে পারে, যে হচ্ছে অর্গানের ব্লিডিং হতে পারে, মাসল জয়েন্ট এগুলোতে ব্লিডিং হতে পারে। আর এখানে তুলনামূলকভাবে হচ্ছে সুপারফিশিয়াল ব্লিডিং হয়, সুপারফিশিয়াল ব্লিডিং, ব্রুইজিং, পিপিস্টেক্সিস, মেনোরেজিয়া, জিআইটি হেমোরেজ এগুলো হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। তারপর হচ্ছে এখানে ব্লিডিং ইনস্টিটিউটটা হিমোফিলিয়া থেকে তুলনামূলকভাবে কম। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা বন উইলিব্রাইন ফ্যাক্টর লেভেল দেখতে পারি, তারপর হচ্ছে আমরা ফ্যাক্টর 8 লেভেল দেখতে পারি, ঠিক আছে। এবং এখানে আমরা কি পাবো, যে এখানে যে বন উইলিব্রাইন ফ্যাক্টর কম থাকার কারণে মূলত প্লেটলেট ডিসফাংশন হয়, এক্ষেত্রে ব্লিডিং টাইম আমরা বাড়বে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, পিটিএফ এগুলো দেখলে। আর ফ্যাক্টর 8 কম থাকার কারণে এখানে ক্লটিং টাইম বাড়বে, এবং হচ্ছে অ্যাপিটিটি বাড়বে, অ্যাপিটিটি বাড়বে, এবং প্রথম দিন টাইম হচ্ছে নরমাল। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো করলে আমরা হচ্ছে এই বন উইলিব্রাইন ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারবো। তাহলে পেশেন্টের এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করব, ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাইল্ড যদি হেমোরেজ থাকে, মাইল্ড যদি হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ডেসমোপ্রেসিন দিতে পারি, এটা বন উইলিব্রাইন ফ্যাক্টর লেভেল বাড়ায়। আর বন উইলিব্রাইন ফ্যাক্টর লেভেল বাড়ালে আলটিমেটলি ফ্যাক্টর 8 লেভেলও বাড়াবে। আর মিউকোজাল বা সুপারফিশিয়াল ব্লিডিং থাকলে সেক্ষেত্রে ট্রামাক্সামিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি, ট্রামাক্সামিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি। আর ছোট বাচ্চা ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে ডেসমোপ্রেসিন দেওয়া যাবে।
আর যাদের ক্ষেত্রে টাইপ 3 এদের ক্ষেত্রে বন্ড উইলিব্রেন ফ্যাক্টর 8 এগুলো হচ্ছে সরাসরি আমরা দিতে পারি। ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট, বন্ড উইলিব্রেন কনসেন্ট্রেট এগুলো আমরা দিতে পারি। এগুলো ম্যানেজমেন্ট খুব একটা পরীক্ষায় আসে না, তারপরে একটু রিডিং দেওয়া। আর যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ঠিকই অ্যাকোয়ার্ড ব্লিডিং ডিসঅর্ডার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে বিশেষ করে হচ্ছে ডিআইসি। হ্যাঁ, ডিআইসি থেকে পরীক্ষা খুব বেশি আসে। এখানে দেখেন লিভার ডিজিজের ক্ষেত্রে কি হয় যে লিভার ফেলিওর যদি হয়, এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলো হচ্ছে লিভার থেকেই তৈরি হয়। ঠিক আছে, লিভার থেকে বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর গুলো তৈরি হয়, যেমন ফ্যাক্টর 5, 7, 8, 9, 10, 11, তারপর হচ্ছে ফ্যাক্টর 1, 2 এগুলো হচ্ছে লিভার থেকে তৈরি হয়। তাহলে যদি লিভার ফেলিয়ার ডেভেলপ করে ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে পেশেন্টের এই ফ্যাক্টর গুলো গ্লোবাল ডিফিসিয়েন্স হবে, ম্যাক্সিমাম হচ্ছে ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্স হবে। এখানে বোথ ক্লটিং ফ্যাক্টর, এপিজি, টিপিজি এগুলো বাড়বে। এছাড়া হচ্ছে এখানে পেশেন্টের যে থ্রম্বোপয়েটিন রিলিজ কমে যাওয়ার কারণে প্লেটলেট কাউন্টও হচ্ছে কমে যাবে, ফলে পেশেন্ট হচ্ছে ব্লিডিং টাইমও হচ্ছে বাড়বে। এগুলো একটু ভিতরে রিডিং। আচ্ছা, রেনাল ফেলিয়ার হলে কি কি হয় এগুলো একটু রিডিং দিবেন। যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে পেশেন্টের যদি ইউরিয়া লেভেল যদি হচ্ছে বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হচ্ছে হেমোরেজিক স্টেট ডেভেলপ করতে পারে, অর্থাৎ ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। ইউরেমিয়ার হচ্ছে একটা টক্সিক ইফেক্ট আছে, যে কারণে হচ্ছে দেখা যায় যে হচ্ছে এখানে পেশেন্টের হচ্ছে এই ব্লিডিং ম্যানিফেস্টেশনটা হতে পারে, যে প্লেটলেট ফাংশনকে হচ্ছে ইনহিবিট করতে পারে যে রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে। তাহলে ইউরিয়া লেভেলের উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিভিয়ারিটিটা ডিপেন্ড করে। এরপর দেখা যাচ্ছে থ্রম্বোটিক ডিসঅর্ডার মধ্যে হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, ভেনাস থ্রম্বোএম্বোলিজম। এখান থেকে প্রিভিয়াসলি সিরিয়াস পরীক্ষায় কোশ্চেন আসে নাই, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। যে বিসিপি এর যে একটা মডেল টেস্ট নিয়েছে, সেখানে কোশ্চেন দিয়েছিল যে মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ভেনাস থ্রম্বোএম্বোলিজম, মোস্ট কমন ম্যানিফেস্টেশন কোনটা, এটা এসবিআই দিতে পারে। যে ডিপ ভেন থ্রম্বোসিস নিয়ে পেশেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ নিয়ে প্রেজেন্টেশন করতে পারে, এন্ড অর পালমোনারি এম্বোলিজম। যদি ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ না দেওয়া থাকে পরীক্ষা অপশনে, তাহলে সেক্ষেত্রে পালমোনারি এম্বোলিজমটা হচ্ছে মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ভেনাস থ্রম্বোএম্বোলিজম হিসেবে দিতে হবে। আর বাকিগুলো হচ্ছে রেয়ার ম্যানিফেস্টেশন, যেমন জুগুলার ভেন থ্রম্বোসিস হতে পারে, আপার লিপ ভেন থ্রম্বোসিস, সেরেব্রাল সাইনাস থ্রম্বোসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ভেনাস থ্রম্বোসিস, যেমন বার্ট সিনড্রোম এগুলো হতে পারে। কিন্তু মোস্ট কমন হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ এন্ড অর পালমোনারি এম্বোলিজম। ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ টা মোস্ট কমন, যদি এটা অপশন না থাকে সেক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম আমরা দাগাবো। আচ্ছা, তাহলে এইখানে ভেনাস থ্রম্বোএম্বোলিজমের মেইন ট্রিটমেন্ট হচ্ছে এখানে অ্যান্টিকোয়াগুলেশন আমরা দিব। এখানে অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করা হয়, লুমোডিক্লোরাইড, হেপারিন, ওয়ারফারিন এগুলো ইউজ করা যেতে পারে। অথবা হচ্ছে ডিরেক্টলি ওরাল অ্যাক্টিং কোয়াগুল্যান্ট, অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলো ডিরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলো ইউজ করা যেতে পারে, যেমন ডিবারক্সিমান, এপিক্সোমান এগুলো হচ্ছে ইউজ করা যেতে পারে। তাহলে এখানে ভেনাস থ্রম্বোএম্বোলিজমের মোস্ট কমন ম্যানিফেস্টেশনটা লাগবে ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ, এবং ভেনাস থ্রম্বোএম্বোলিজমের মেইন স্টেপ অফ ট্রিটমেন্ট হচ্ছে এখানে অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা ইউজ করি। লুমোডিক্লোরাইড, হেপারিন ইউজ করতে পারি, ওয়ারফারিন ইউজ করতে পারি, ড্রাগ ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য লাগে। তাহলে অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করে আমরা, তাহলে এই দুটাই লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, দুটা লাইন এগুলো জানলেই হবে। তো কোন কোন পেশেন্টের হচ্ছে আসলে ভেনাস থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি, এগুলো কজ গুলো আপনারা জানেন। যে কোন একটা পেশেন্টের হচ্ছে যদি ক্যান্সার থাকে, দীর্ঘদিন ধরে বেডরিডেন থাকে, পেশেন্টের যদি কোনো মেজর সার্জারি হয়, হ্যাঁ মেজর সার্জারি, হ্যাঁ বা বড় সার্জারি গুলো, পেলভিক সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি এগুলো যদি হয়, অর্থোপেডিক সার্জারি, অথবা হচ্ছে লং টাইম যদি হচ্ছে ফ্লাই, হ্যাঁ এয়ার ফ্লাই করার হচ্ছে হিস্ট্রি থাকে, বিমানে ভ্রমণ করার, হ্যাঁ সেই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে যে হচ্ছে ভেনাস থ্রম্বোসিস হতে পারে। যেমন নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের হচ্ছে হতে পারে। হ্যাঁ, এরকম কিছু কন্ডিশন আছে। তাহলে এই যে প্রিসিপিটেটিং ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, যেমন প্রেগন্যান্ট লেডি, হ্যাঁ প্রেগন্যান্সিতে হচ্ছে ভেনাস থ্রম্বোসিস হওয়ার চান্স আছে। ওসিপির ক্ষেত্রে তাহলে একটা পেশেন্টের এরকম থ্রম্বোসিস নিয়ে যদি প্রেজেন্টেশন করে, আমরা কিন্তু এই হিস্ট্রি গুলো নিই, যে পেশেন্টের ওসিপি খাওয়ার হিস্ট্রি আছে কিনা, লং ডিস্টেন্স ট্রাভেল বাই মিউলেটরি হিস্ট্রি আছে কিনা, মেজর কোনো সার্জারি হিস্ট্রি আছে কিনা, মেলিগনেন্সি হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের ভেরিকোজ ভেইন, ডিপ ভেন থ্রম্বোসিস এগুলো হিস্ট্রি আছে কিনা, এগুলো আমরা নিয়ে থাকি।
তাহলে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে। এখানে আরো অনেকগুলো কজ আছে, এগুলো করবেন, আমি খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলতেছি। তাহলে এখানে দেখেন হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলো হচ্ছে থ্রম্বোএমবোলিজম হওয়ার চান্স আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যেগুলো আগাইছে এগুলো তো ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পলিসাইথেমিয়া রুব্রা বেহার পেশেন্ট, তাদের হচ্ছে থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেশি। এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়া, এছাড়া হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো যেমন অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো যদি হচ্ছে ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে পেশেন্টের থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেশি। পিএনএস এর পেশেন্টের, হ্যাঁ, তা মাইলোফাইব্রোসিস, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এখানে হচ্ছে রিকারেন্ট থ্রম্বোএমবোলিজম হতে পারে। এই রিস্ক ফ্যাক্টর গুলো জানা লাগবে। তাহলে পেশেন্টের সিনারিওতে যখন বলবো যে পলিসাইথেমিয়া রুব্রা বেহার পেশেন্ট বা হচ্ছে প্যারাক্সিমাল নকটার্নাল হেমাটোরিয়া পেশেন্ট, তাহলে এটা বুঝতে হবে যে এই পেশেন্ট গুলো থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেশি। অথবা কোনো একটা পেশেন্টের রিকারেন্ট থ্রম্বোএমবোলিজমের কথা বলতেছে, তখন এই রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় আনবে, তার মেলিগনেসি আছে কিনা, তার স্পিক আওয়ার হিস্ট্রি আছে কিনা, তার নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা। তাহলে এই পেশেন্ট গুলো ব্যানার থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্কটা বেশি। নেফ্রোটিক সিনড্রোম পড়ানোর সময় আমি বলছিলাম যে এরকম নেফ্রোটিক সিনড্রোমের একটা পেশেন্ট সাডেন অনসেট, হ্যাঁ, হচ্ছে লো ইন পেইন নিয়ে আসছে, পেশেন্টের হচ্ছে হ্যামাচুরিয়া আছে, পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে রেজড, সেক্ষেত্রে কি চিন্তা করব আমরা? রেনাল ভেইন থ্রম্বোসিস চিন্তা করবো, তাই না? এটা এফসিবিএস পরীক্ষা পরপর 2 বার আসে, তো আপনারা ভুলে গেছেন কেন? তাহলে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট, এখানে মেসিভ প্রোটিনুরিয়া হয়, ফলে এখানে কি হয়, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো ডিফিসিয়েন্সি হয়। মূলত অ্যান্টিথ্রম্বিন 3 ডিফিসিয়েন্সি হয়, তো যে কারণে দেখা যায় যে হচ্ছে পেশেন্টের থ্রম্বোসিস হওয়ার, ভেনাস থ্রম্বোএমবোলিজম হওয়ার চান্সটা বেড়ে যায়। তো যদি নেফ্রোটিক সিনড্রোমের একটা পেশেন্ট সাডেন অনসেট লো ইন পেইন, সাডেন অনসেট লো ইন পেইন, হ্যামাচুরিয়া এবং ক্রিয়েটিনিন রেজ, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে এটা রেনাল ভেইন থ্রম্বোসিস ডেভেলপ হচ্ছে। এটা ইনফিনিটিয়াস টপিক, এটা এফসিবিএস অলরেডি 2 বার আসছে, এমআরসিবি এর আগে অনেকবার আসছে, এটা আবার আসতে পারে, যে কোনো সময় যে কোনো পরীক্ষা এটা দিবে। তাহলে নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট সাডেন অনসেট লো ইন পেইন, হ্যামাচুরিয়া, ক্রিয়েটিনিন রেজ, যদি টেম্পারেচার নরমাল থাকে তাহলে আমরা হচ্ছে রেনাল ভেইন থ্রম্বোসিস চিন্তা করব। তো পেশেন্টের কিন্তু এই আরেকটা প্রেজেন্টেশন রেডি হিসেবে আসা হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে অবশ্যই জ্বর থাকবে, পেশেন্টের জ্বর থাকবে, জ্বর না থাকলে পেশেন্টের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস আমরা বলবো না, ঠিক আছে? ডিডি হিসেবে এটা আসবে। অনেকে লোইন পেইন বললেই, সেরাম ক্রিয়েটিনিন রেজ দেখলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস দেখায়, কিন্তু জ্বর না থাকলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বলা যাবে। আচ্ছা, তাহলে এখানে ব্যালেন্স থ্রম্বোএমবোলিজমের ম্যানেজমেন্ট আমরা করছি, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, লো মলিকুলার হেপারিন, ওয়ারফারিন, তারপর হচ্ছে ডোয়াক, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে আরো কিছু ম্যানেজমেন্ট আছে, এগুলো আমরা করবো পরবর্তীতে, যে পালমোনারি থ্রম্বোএমবোলিজমের ম্যানেজমেন্ট গুলো পরীক্ষা আসে, যে একটা পেশেন্টের হচ্ছে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি, তারপরও পেশেন্টের যদি রিকারেন্ট থ্রম্বোএমবোলিজম নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করব, বা পেশেন্টকে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো কতদিন দিব, এগুলো আমরা পালমোনারি এমবোলিজম পড়ার সময় করবো। এখানে একটু বলা আছে, আমরা বলি। তাহলে কোন একটা পেশেন্ট, হ্যাঁ, থ্রম্বোএমবোলিজমের পেশেন্ট, তার হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেশন করতেছি, এই অবস্থায় আবার যদি হচ্ছে থ্রম্বোএমবোলিজম হয়, যে পেশেন্ট আবার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে বা পালমোনারি এমবোলিজম ডেভেলপ করছে, এই পেশেন্ট গুলো ইনফেরিয়র ভেনা কাভাল ফিল্টার করতে হবে, ইনফেরিয়র ভেনা কাভাল ফিল্টার। অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেশন পাওয়া অবস্থায় যদি থ্রম্বোসিস হয়, সেক্ষেত্রে ইনফেরিয়র ভেনা কাভাল হচ্ছে ফিল্টারিং করতে হবে, ইনফেরিয়র ভেনা কাভাল ফিল্টার করতে হবে। এইখানে হচ্ছে প্রোভোকড এবং আনপ্রোভোকড থ্রম্বোএমবোলিজমের ক্ষেত্রে এই যে অ্যান্টিকোয়াগুলেশন গুলো কতদিন কন্টিনিউ করব, সেটা সম্পর্কে বলা আছে। যে প্রোভোকড, যদি প্রোভোকড মানে হচ্ছে কোন একটা রিস্ক ফ্যাক্টর আছে, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা 3 মাস দিব। আর যদি রিস্ক ফ্যাক্টর না থাকে, আনপ্রোভোকড, হ্যাঁ, যদি আনপ্রোভোকড রিস্ক ফ্যাক্টর না থাকে, অথবা মেলিগন্যান্সির পেশেন্টের যদি থ্রম্বোসিস হয়, সেক্ষেত্রে মোর দেন 3 মান্থ আমরা হচ্ছে তাদের হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন দিব। আচ্ছা, তাহলে এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে প্রভোক মানে হচ্ছে কজ আছে, এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে এই ধরনের, আর আনপ্রভোক মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর নাই। যাদের আনপ্রভোক, এদের ক্ষেত্রে হচ্ছে লং টার্ম হচ্ছে কি করতে হবে, অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, 3 মাসের বেশি দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কজ এবং কনসিকুয়েন্স গুলো দেওয়া আছে থ্রম্বোএম্বলিক ডিজিজ গুলো, এখানে একটু রিডিং দিবেন, এগুলো আমরা বলছি অলরেডি। আচ্ছা, এইখানে দেখেন পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম। পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম কি কি হতে পারে, যে ডিপ ভেইন থ্রম্বোসিসের পেশেন্ট বা হচ্ছে থ্রম্বোএমবোলিজমের পেশেন্টের
সেক্ষেত্রে হচ্ছে এই যে পেশেন্টের যে ভেনাস ভালভ গুলো হচ্ছে ড্যামেজ হতে পারে থ্রম্বাসের কারণে, এবং মোস্ট কমন যে কমপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে আলসারেশন হতে পারে। ডিপ ভেন থ্রম্বোসিস এর পেশেন্টের যে মিডিয়াল মেরুলাস রিজিয়নে হচ্ছে আম্বিলিকাস কি হতে পারে, আলসারেশন হতে পারে। আমরা জানি যে হচ্ছে ভেনাস আলসারেশন গুলো হচ্ছে কি হয়, মিডিয়াল মেরুলাসে হয়। ভেনাস আলসারেশন গুলো মিডিয়াল মেরুলাসে হয়, আর যেটা হচ্ছে আপনার আর্টারিয়াল যে আলসারেশন এগুলো ল্যাটারাল মেরুলাসে হয়। আর যেগুলো নিউরোপ্যাথিক আলসার, হ্যাঁ নিউরোপ্যাথিক কারণে আলসার হয়, এগুলো কোথায় হয়, প্রেসার এরিয়াতে হয়, যেমন হিলের নিচে, তারপর হচ্ছে গ্রেড টুর হচ্ছে নিচে, এই জায়গাগুলোতে হচ্ছে এই প্রেসার এরিয়াতে হচ্ছে নিউরোপ্যাথিক আলসার গুলো কমন হয়। তাহলে ডিপ ভেন থ্রম্বোসিসের পেশেন্টের আলসার হবে মিডিয়াল মেরুলাসের চারপাশে। যদি আর্টারিয়াল বার্জার ডিজিজের ক্ষেত্রে হয় সেটা ল্যাটারাল মেরুলাস ওই পাশে। আর নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ নিউরোপ্যাথিক ডিজিজ বলতে যেমন হচ্ছে নিউরোপ্যাথিক আলসার গুলো, ডায়াবেটিস মেলাইটাস বা আদার কন্ডিশন গুলোতে সেক্ষেত্রে হচ্ছে প্রেসার এরিয়া গুলোতে হবে, যে হিলের নিচে এই জায়গাগুলোতে হবে। তো ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্ট কি, যে এখানে ইলাস্টিক কম্প্রেশন স্টকিং ইউজ করতে হবে, ইলাস্টিক কম্প্রেশন স্টকিং ইউজ করতে হবে। আমরা এটা কার্ডিওলজি পড়ার সময় পড়ছিলাম যে এখানে হচ্ছে কম্প্রেশন স্টকিং করতে হবে। কম্প্রেশন স্টকিং কাদের ক্ষেত্রে করা যাবে না, এটা দেওয়ার আগে অবশ্যই আর্টারিয়াল ডিজিজ এক্সপ্লোর করতে হবে। এবিপিআই হচ্ছে আপনার 0.8 এর নিচে হলে সেক্ষেত্রে এই পেশেন্ট গুলোকে কম্প্রেশন স্টকিং করা যাবে না। কম্প্রেশন স্টকিং করলে সেক্ষেত্রে লিম্ব ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। আর ভেনাস আলসারেশন বা হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস এই পেশেন্ট গুলোকে আমরা ইলাস্টিক কম্প্রেশন স্টকিং দিব। প্রোফাইলেক্সিস হিসেবে কোন কোন পেশেন্ট গুলোকে আমরা হচ্ছে ভেনাস থ্রম্বোএমবোলিজমের প্রোফাইলেক্সিস দিব, সেগুলো এখানে বলা আছে যে বিশেষ করে হচ্ছে যাদের মেজর সার্জারি হবে, হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোফাইলেক্সিস আমরা প্রোফাইলেক্সিস হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি। এটা একটু রিডিং দিবেন, এগুলো পরীক্ষা তেমন একটা আসে না। আচ্ছা, ইনহেরিটেড কজ, প্রথম বডি ক্ষেত্রে এগুলো একটু রিডিং দিবেন। এখানে দেখেন অ্যান্টিথ্রম্বোটিক প্রোফাইলেক্সিস কাদের কাদেরকে দিব, হ্যাঁ এখানে দেওয়া আছে হাই রিস্ক কাদের, যেমন হচ্ছে মেজর কোনো সার্জারি হচ্ছে মেলিগনেন্সির জন্য, বা ডিপ ভেন থ্রম্বোসিসের হিস্ট্রি আছে, অথবা হচ্ছে থ্রম্বোফিলিয়া আছে, তাহলে এই যে বড় বড় সার্জারি গুলো যাদের করা হবে তাদের হচ্ছে কি আপনার থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেশি, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিথ্রম্বোটিক প্রোফাইলেক্সিস দিতে পারি। মডারেট রিস্ক অফ ডিপ ভেন থ্রম্বোসিস এদেরকে দেওয়া যেতে পারে। তো এগুলো আমরা একটু রিডিং দিব। তাহলে এই ভেনাস থ্রম্বোসিস প্রোফাইলেক্সিস এর কি কি প্রসিডিউর আছে, যে কিছু মেকানিক্যাল আছে, যেমন ইন্টারমিডিয়েট নিউমেটিক কম্প্রেশন দেওয়া যেতে পারে, গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং দেওয়া যেতে পারে। আর ফার্মাকোলজিক্যালের মধ্যে হচ্ছে লো মলিকুলার হ্যাপারিন, আনফ্রেশমেন্ট হ্যাপারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি। তাহলে যাদের হচ্ছে রিস্ক বেশি, হাই রিস্ক এবং মডারেট রিস্ক আছে থ্রম্বোএমবোলিজম হওয়ার, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যান্টি থ্রম্বোটিক প্রোফাইলেক্সিস গুলো ইউজ করতে পারি। আমাদের দেশে আসলে খুব বেশি এগুলো প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে অ্যান্টিথ্রম্বিন ডিফিসিয়েন্সি। অ্যান্টিথ্রম্বিন ডিফিসিয়েন্সি এটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা তেমন একটা নাই। এগুলো একটু রিডিং দিবেন, যে হ্যাপারিন এবং ফন্ডাপেরিনক্স এরা হচ্ছে কি করে, অ্যান্টিথ্রম্বিনের যে হচ্ছে কাজটাকে হচ্ছে এরা পটেনশিয়েট করে, অ্যাক্টিভিটি বাড়াই দেয়। এগুলো অনেক সময় এসবিএ তে দিতে পারে, যে হ্যাপারিন কিভাবে কাজ করে বা ফন্ডাপেরিনক্স কিভাবে কাজ করে। এটা অ্যান্টিথ্রম্বিনের অ্যাক্টিভিটিকে হচ্ছে এরা পটেনশিয়েট করে, হ্যাঁ অ্যাক্টিভিটি বাড়াই দেয়, বাড়াই দেওয়ার মাধ্যমে হচ্ছে এরা কাজ করে থাকে। আর এটা ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে অ্যান্টিথ্রম্বিন 3 ডিফিসিয়েন্সি হলে থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেড়ে যায়। আমাদের ব্লাডে যে হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো থাকে, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো থাকার কারণে কিন্তু ব্লাড ভেসেলের ভিতরে হচ্ছে এই ব্লাড গুলো কোয়াগুলেশন হতে পারে না। হ্যাঁ এগুলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, এগুলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। হ্যাঁ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন যেটা আসে আসলে খুব বেশি, এগুলো থেকে আমাদের সম্ভবত এখান থেকে এমসিকিউ তে কোয়েশ্চেন আসছিল, যে ভিতরের কোয়েশ্চেন গুলা যে কোন কোন হচ্ছে জিনিসের বিরুদ্ধে অ্যান্টিবডি গুলো ফর্মেশন হয়। তো এখানে যেটা কমন সিনারিও দেয়, যে একটা ফিমেল রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে প্রেজেন্টেশন করে।
তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের পেশেন্ট হচ্ছে রিকারেন্ট থ্রম্বোএম্বোলিজম নিয়ে প্রেজেন্টেশন করে। তার মধ্যে এই সিনারিওটাই কমনলি দেয় সবখানে, যে কোনো একটা ফিমেল সে রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে প্রেজেন্টেশন করে। যদি এরকম দেয় সাথে অ্যাসিডি ম্যানিফেস্টেশনও দেয়, অর্থাৎ সেকেন্ডারি এপিএসও পরীক্ষায় দিতে পারে। একটা হচ্ছে প্রাইমারি হতে পারে আর একটা হচ্ছে সেকেন্ডারি হতে পারে। তো পরীক্ষায় হচ্ছে প্রাইমারিটাও দিতে পারে, সেকেন্ডারিও দিতে পারে। তো যদি এসএল এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে এটা এসএল এর কারণে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ করছে। আর আরেকটা এমনিতেই দিতে পারে যে বা হচ্ছে ফিমেল পেশেন্ট তার হচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আসে। আর এসএল এর সাথে দিলে এসএল ফিশার দিবে যে পেশেন্টের আর্থ্রালজিয়া আছে, পেশেন্ট অ্যালোপেশিয়া আছে, হেয়ার লস আছে, এই ধরনের পেশেন্ট রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে প্রেজেন্টেশন করছে, আপনার ডায়াগনোসিস কি। ঠিক আছে, এবার কোশ্চেন গুলো পড়ে। আচ্ছা, তো এখানে দেখেন প্রেজেন্টেশনটা দেওয়া আছে যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, যে পেশেন্ট হচ্ছে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম, যে রিকারেন্ট ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শন নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করে কিংবা তার বেশি অ্যাবর্শনের হিস্ট্রি থাকতে পারে, এবং হচ্ছে আনএক্সপ্লেইন ডেথ অফ দ্য নরমাল ফিটাস, এছাড়া হচ্ছে সিভিয়ার আর্লি প্রি এক্লাম্পসিয়া এগুলো নিয়ে আসতে পারে। পরীক্ষা মূলত হচ্ছে রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রিটা দেয়। এছাড়া পেশেন্টের ভেনাস এন্ড আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিজম হতে পারে। যে এপিএস এর পেশেন্ট দেখা যাচ্ছে এমআই, স্ট্রোক এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে। পেশেন্টের এপিএস এর পেশেন্টের লিবিডো রেডিকুলারিস হতে পারে, স্কিন নেক্রোসিস হতে পারে। আদার্স যে হচ্ছে এগুলো খুব বেশি আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি এমসিকিউ জন্য মনে রাখতে পারেন, কোরিয়া, ট্রান্সপ্লাসমাইলাইটিস, ক্যাটাস্ট্রফিক এপিএস, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে। তো সেকেন্ডারি এপিএস এর কজ কি কি, যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ করে। তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম মূলত থ্রম্বোএম্বোলিজম হয়, যে কারণে হচ্ছে এই প্রেজেন্টেশন গুলো হয়, যে অ্যাডভান্স প্রেগন্যান্সি আউটকাম বা এমআই, স্ট্রোক এগুলো মূলত হচ্ছে এই থ্রম্বোএম্বোলিজম হওয়ার কারণে হয়ে থাকে। তো এইখানে দেখেন সেকেন্ডারি কজের মধ্যে মোস্ট কমন হচ্ছে এসএলই, এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক আর্থ্রাইটিস, ব্যাচের ডিজিজ, টেম্পোরাল আর্থ্রাইটিস এগুলোর ক্ষেত্রে হচ্ছে পেশেন্টে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ করতে পারে। তো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কোন কোন প্রোটিনের বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়, এটাই সম্ভবত আপনাদের পরীক্ষায় আসছিল এবার এমসিকিউ তে। অনেকে বলতেছিলেন যে হচ্ছে এগুলো ডেভিশনে নাই, এরকম একটা কোশ্চেন বলছিলেন, এগুলো সম্ভবত আসছিল। যে এখানে হচ্ছে কোন কোন হচ্ছে প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হয়, বিটা টু গ্লাইকোপ্রোটিন 1, প্রোটিন সি, অ্যানেক্সিন 5, প্রোথ্রম্বিন, এইগুলোর বিরুদ্ধে হচ্ছে এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয়। তাহলে মেইন জিনিসটা কিন্তু এখানের মধ্যে এই বক্সের মধ্যে আছে, মেইন জিনিসটা এখানের মধ্যে দেওয়া আছে যে ভাইয়া ক্লিনিক্যাল প্রোটিন সি ম্যানিফেস্টেশন। ডেফিসিয়েন্সি হলে মানে সিনারিও কিরকম আসতে পারে? প্রোটিন সি ডিফিসিয়েন্সি হলে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, এগুলো ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। যেটা আর এগুলো বিশেষ করে হচ্ছে গিয়ে ব্লিডিং ম্যানিফেস্টেশন না, এটা মূলত থ্রম্বো এম্বোলিজম নিয়ে, যে রিকারেন্ট থ্রম্বোসিস নিয়ে আসতে পারে, যে রেনাল ভেইন থ্রম্বোসিস নিয়ে আসতে পারে। হ্যাঁ, এইখানে হচ্ছে থ্রম্বোসিস হবে, যে প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন এগুলো যদি ডিফিসিয়েন্সি হয়, এগুলো তো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে যে হচ্ছে ব্লাডটা যাতে জমাট বেঁধে যায় না, যেতে না পারে, অর্থাৎ থ্রম্বোসিস হতে না পারে, সেটাকে প্রিভেন্ট করে। তো এগুলো যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কি হবে, ক্লট ফর্মেশন হবে, থ্রম্বোসিস হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার রিস্কটা বেড়ে যাবে। এই পেশেন্ট গুলো হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিজম, এই যে প্রোটিন সি, প্রোটিন এস এগুলো যদি ডিফিসিয়েন্সি হয় প্রথ্রম্বোটিক স্টেট ডেভেলপ করবে, ফলে পেশেন্টে হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যাবে। পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, রেনাল ভেইন থ্রম্বোসিস এগুলো ডেভেলপ করতে পারে। আর ভাইয়া ফ্যাক্টর 5 লেডেন দিয়ে কি এসবি আসতে পারে? এগুলো আসতে পারে, কিন্তু এগুলো এফসিবিএস পরীক্ষা আসলে খুব একটা কোশ্চেন আমি দেখি নাই, এগুলো এফসিবিএস পরীক্ষায় ফ্যাক্টর 5 লেডেন এগুলো আসে না, খুব একটা আসে না। যে এখানে ফ্যাক্টর 5, যদি ফ্যাক্টর 5 লেডেন এই কন্ডিশনে কি হয় আসলে, যে ফ্যাক্টর 5টা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন হয়, অর্থাৎ ফ্যাক্টর 5 ইনঅ্যাক্টিভেশন হলে যে কথা, ডিফিসিয়েন্সি হলে একই কথা। ইনঅ্যাক্টিভেশন হলে ফ্যাক্টর 5 ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে সম্ভাবনা হওয়ার রিস্কটা বেড়ে যায়। এগুলো আমার সাথে কিছু কোয়েশ্চেন আসে, কিন্তু এফসিবিএস পরীক্ষায় আসলে কোয়েশ্চেন আসে না। কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে এগুলো এই যে থ্রম্বোসিস হওয়ার রিস্কটা বেড়ে যায়। এগুলো এফসিবিএস পরীক্ষা একটু আনলাইকলি, এমারসন পরীক্ষা বেশি। আচ্ছা, তাহলে এই যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো যে কোনোটাই ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পেশেন্টের ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার রিস্কটা বেড়ে যাবে। এটুকু মনে রাখলে কোন কোন কন্ডিশনে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার রিস্ক বেড়ে যায়। অ্যান্টিথ্রম্বিন ডিফিসিয়েন্সি যদি হয়,
এগুলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিথ্রম্বিন জি, প্রোটিন সি, প্রোটিন এস এগুলো ডেফিসিয়েন্সি হলে থ্রম্বোএমবোলিজম হওয়ার রিস্ক বেড়ে যাবে। সেটা ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, আদার থ্রম্বোএমবোলিজম গুলো হতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ক্ষেত্রে এই বক্সটা পড়াটা খুব জরুরি। এখানের মধ্যে সবকিছু আছে, এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি নিয়ে আসবে এটাই সবথেকে বেশি। রিকারেন্ট ফার্স্ট সেমিস্টার রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে প্রেজেন্টেশন করে, ভেনাস থ্রম্বোএমবোলিজম, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজম, পেশেন্টের স্ট্রোক, এমআই এগুলো নিয়ে প্রেজেন্টেশন করতে পারে, পেশেন্টের লিবিডো রেটিকুলারিস হতে পারে, পেশেন্টের স্কিন নেক্রোসিস হতে পারে। আর হচ্ছে মোস্ট কমনলি সেকেন্ডারি কজের মধ্যে হচ্ছে এসএলএস, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্যাচের ডিজিজ এগুলোতেও হতে পারে। কোন কোন প্রোটিনের বিরুদ্ধে হচ্ছে এখানে অ্যান্টিবডি বা ফর্মেশন হয়, যে বিটা 2 গ্লাইকোপ্রোটিন, প্রোটিন সি, অ্যানেক্সিন 5, প্রোথ্রম্বিন এগুলোর বিরুদ্ধে এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয়। এই তারে এখানে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের যে হচ্ছে অ্যাডভার্স যে আউটকাম প্রেগন্যান্সি সেগুলো আমরা অলরেডি বক্সের মধ্যে পড়ছি। যে এখানে আর্টারিয়াল থ্রম্বোসিস যেমন স্ট্রোক হতে পারে সেগুলো কথা বলা আছে। স্ট্রোক হলে সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যান্টিকোয়াগুলেশন আমরা ইউজ করতেছি। এছাড়া হচ্ছে থ্রম্বোটিক ইভেন্ট নিয়ে যদি প্রেজেন্টেশন করে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা হচ্ছে ওয়ারফারিন দিচ্ছি। ঠিক আছে, থ্রম্বোটিক ইভেন্ট নিয়ে যদি প্রেজেন্টেশন করে সেক্ষেত্রে আমরা ওয়ারফারিন দিতে পারি। তো বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট আসে যে হচ্ছে প্রেগনেন্ট লেডি তার যদি হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হয় সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করবো, এটা আলাদা করে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তাহলে প্রেগনেন্ট লেডি যদি হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে আসে সেক্ষেত্রে তাকে হচ্ছে হ্যাপারিন এবং অ্যাসপিরিন দিব, হ্যাপারিন এবং অ্যাসপিরিন দিব। এখানে ওয়ারফারিন দেওয়া যাবে না, ওয়ারফারিন প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, এটা এমআরসিপিতে কোয়েশ্চেন আসছে প্রিভিয়াসলি। তাহলে এটা এসবির জন্য খুব ইম্পর্টেন্ট। একটা প্রেগন্যান্ট লেডি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে আসছে, তাকে ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ ওয়ারফারিন দিয়ে দেওয়া যাবে না, এটাই পরীক্ষায় যাচাই করা। তাহলে এই পেশেন্টকে হচ্ছে লো মলিকুলার হ্যাপারিন দিতে পারে, আমরা অ্যাসপিরিন দিতে পারি। তাহলে এখান থেকে মূলত হচ্ছে এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের এই বক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা আর কি কি পাবো ইনভেস্টিগেশন করলে এখানে হচ্ছে আমরা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট পাবো, এখানে অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1 অ্যান্টিবডি এগুলো আমরা পাবো। এখানে এগুলো পাবো। এখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমি একটু দেখে বলি। অ্যান্টিফসফোলিপিড ইনভেস্টিগেশন তো আমরা অ্যান্টিবডি গুলো পাবো, যে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন 1, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো পাবো। সাথে এই পেশেন্ট গুলো আমরা ইনভেস্টিগেশন আরো কয়েকটা জিনিস পাইতে পারি, সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারি, থ্রম্বোসাইটোপেনিয়া পাইতে পারি, থ্রম্বোসাইটোপেনিয়া পাইতে পারি, সাইটোপেনিয়া, এবং হচ্ছে পেশেন্টের প্রলং অ্যাপিডিটি পাইতে পারি, প্রলং অ্যাপিডিটি পাইতে পারি। তাহলে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট বা বিরুদ্ধে অ্যান্টিবডি পাইতে পারি, অ্যান্টি বিটা 2 গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি পাইতে পারি, অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি এগুলো আমরা পাইতে পারি, সাথে পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া, প্রলং অ্যাপিডিটি এগুলো আমরা পাইতে পারি। এটুকু লাগবে। আর এরপর হচ্ছে ডিআইসি এর ক্ষেত্রে যেটা আমরা পড়ছি, এখানে কি হয় যে এখানে যে এটাকে বলা হয়, এটা আর নাম হচ্ছে কনজাম্পশন কোয়াগুলেটিভিটি, অর্থাৎ এখানে যে হচ্ছে বডিতে যে এখানে কোয়াগুলেশন ফ্যাক্টর এবং প্লেটলেট গুলো হচ্ছে কনজাম্পশন হয়ে যায়। হ্যাঁ, কনজাম্পশন হয়ে যায়, ফলে হচ্ছে পেশেন্ট ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, থ্রম্বোএম্বোলিজম নিয়ে পেশেন্ট ম্যানিফেস্টেশন করতে পারে, থ্রম্বোএম্বোলিজম নিয়ে পেশেন্ট আসতে পারে, ডিআইসি পেশেন্টের থ্রম্বোএম্বোলিজম, ব্লিডিং এগুলো নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। এটা হচ্ছে কনজাম্পশন কোয়াগুলেটিভিটি। এখানে এখানে মূলত হচ্ছে আপনার তাহলে প্লেটলেট গুলো কনজাম্পশন হয়ে যায়, অর্থাৎ প্লেটলেট কাউন্ট কমে যাবে, ফলে হচ্ছে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন পাবো আমরা, ব্লিডিং নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। আর কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির কারণে এখানে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো হচ্ছে ডিফিসিয়েন্সি হবে, পেশেন্টের হচ্ছে ক্লটিং টাইম বেড়ে যাবে, পিজিএফিটি এগুলো বেড়ে যাবে। তাহলে এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্টেশন করতে পারে। এখানে কয়েকটা কথা বলা আছে কোনগুলো ফ্যাক্টর গুলো কনজাম্পশন হয়। প্লেটলেট, কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে মেইনলি হচ্ছে ফ্যাক্টর 5, 8, 1 এগুলো বেশি হচ্ছে ইনভলভ হয়, বাকিগুলোর তুলনায় 1, 5, 8 এগুলো বেশি ইনভলভ হয়। তাহলে এখানে ফিব্রিনোজেন লেভেল কম থাকবে, এক মানে হচ্ছে ফিব্রিনোজেন লেভেল কম থাকবে, এবং এখানে
ফিব্রিন ক্লট গুলো হচ্ছে লাইসিস হয়, ফলে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট অর্থাৎ ডিডাইমার লেভেলটা বেশি পাবো। ডিআইসি পেশেন্টদের হচ্ছে ডিডাইমার লেভেলটা এখানে বেশি পাবো। আর কম পাবো কোনগুলা? প্লেটলেট কাউন্ট কম পাবো, ফিব্রিনোজেন লেভেল কম পাবো। আর বেশি পাবো কোন কোন জিনিসগুলা? যে ব্লিডিং টাইম হচ্ছে বেড়ে যাবে, এখানে ক্লটিং টাইম বেড়ে যাবে, টিটি, এপিটিটি এগুলোর লেভেল বেড়ে যাবে। এগুলোর লেভেল বাড়বে, বাকি যে হচ্ছে থ্রম্বোসাইট কাউন্ট কমবে, কোয়াগুলেশন ফ্যাক্টর অর্থাৎ ফিব্রিনোজেন লেভেল এগুলো কমবে। ডিআইসির ক্ষেত্রে কজ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ডিআইসি কাদের বেশি ডেভেলপ করে? মোস্ট কমনলি হচ্ছে ইনফেকশন বা সেপসিসের পেশেন্টের ডিআইসি ডেভেলপ করে। তাহলে পরীক্ষায় এখানে কোয়েশ্চেন আসে ডিআইসির মোস্ট কমন প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা কজ কি? তাহলে মোস্ট কমন কজ হচ্ছে ইনফেকশন বা সেপসিস। ইনফেকশন বা সেপসিসের পেশেন্টের ডিআইসি ডেভেলপ করে। তাহলে সিনারিওতে কিন্তু এরকম ইনফেকশন বা সেপসিসের কথা বলা থাকতে পারে, বা মেলিগন্যান্সির কোনো একটা পেশেন্টের কথা বলা থাকতে পারে, এগুলোই ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকে। এছাড়া আরো কিছু কন্ডিশন ট্রমার কারণে হতে পারে, অবস্ট্রেটিক কমপ্লিকেশন যেমন হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, প্রি-এক্লাম্পসিয়া, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে ডিআইসি ডেভেলপ করতে পারে। তাহলে কজ গুলো লাগবে, কজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনফেকশন বা সেপসিস, এই পেশেন্ট গুলোর বেশি হয়। এছাড়া মেলিগন্যান্সির পেশেন্টদের ডিআইসি ডেভেলপ করতে পারে সলিড টিউমার এবং হচ্ছে লিউকেমিয়ার মধ্যে বিশেষ করে হচ্ছে প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়া যেটা আছে, অ্যাকিউট প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়া আছে না, এটা কিন্তু এমআরসিতে অনেক কোয়েশ্চেন আসছে যে 15 এবং 17 ক্রোমোজোমের মধ্যে যে ট্রান্সলোকেশন হয়, যে এএমএল এর একটা ভেরিয়েন্ট হচ্ছে অ্যাকিউট, এএমএল এর একটা ভেরিয়েন্ট কি প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়া আছে না অ্যাকিউট? জি ভাইয়া, এপিএমএল সেটা। হ্যাঁ, হ্যাঁ, এপিএমএল যেটা, এটা হচ্ছে পরীক্ষায় খুব বেশি আসে। এই পেশেন্ট গুলোর হচ্ছে এই ডিআইসি হওয়ার চান্স বেশি, এটা এমআরসিতে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। তাহলে এএমএল এর পেশেন্ট যেটা হচ্ছে প্রোমাইলোসাইটিক ভ্যারাইটি 15 এবং 17 ক্রোমোজোম ট্রান্সলোকেশন হয়, এই পেশেন্ট গুলো ডিআইসি ডেভেলপ করতে পারে। এছাড়া সলিড টিউমার যেগুলো লাং ক্যান্সার, ব্লানার হচ্ছে ক্যান্সার, এগুলো পেশেন্টেরও ডিআইসি ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হলে যেমন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, বার্নের পেশেন্ট, এদের ক্ষেত্রে ডিআইসি ডেভেলপ করতে পারে। ভাস্কুলার কিছু অ্যাবনর্মালিটি আছে, তারপর হচ্ছে হেভি ইনকম্প্যাটিবিলিটি যদি হয়, স্নেক বাইট, রিক্রিয়েশনাল ড্রাগ, এই কন্ডিশন গুলোতে হচ্ছে ডিআইসি ডেভেলপ করতে পারে। এই কজ গুলো খুব ভালো করে বুঝতে হবে। কজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনফেকশন বা সেপসিস, এটা মোস্ট কমন কজ। আর এছাড়া মেলিগন্যান্সিটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পেশেন্টের আপনার লিউকেমিয়ার পেশেন্ট, সলিড অর্গান টিউমার, লিউকেমিয়ার পেশেন্টের মধ্যে হচ্ছে এপিএমএল অর্থাৎ অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া, এটার পেশেন্টের যেটা 15, 17 ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ট্রান্সলোকেশন হয়, এবং এএমএল এর মধ্যে যদি হচ্ছে অ্যাকিউট প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়াটা হয়, এটা কিন্তু গুড আউটকাম, গুড প্রগনোস্টিক। অন্য ক্যান্সার গুলোর তুলনায়, অন্য ভ্যারাইটি গুলোর তুলনায় অ্যাকিউট প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়া এটা গুড প্রগনোস্টিক। এটা প্রগনোসিস খুবই ভালো, ঠিক আছে। 5 ইয়ার সার্ভাইভাল প্রায় হচ্ছে 95% পেশেন্টই হচ্ছে 5 ইয়ার সার্ভাইভাল করে। তাহলে এটা গুড প্রগনোস্টিক, কিন্তু এটাতে ডিআইসি ডেভেলপ করার চান্সটা বেশি। অ্যাকিউট প্রোমায়োলিসাইটিক লিউকেমিয়া কোন ধরনের ট্রান্সলোকেশন হয়, ডিআইসি হওয়ার চান্স বেশি, এটাতে কি ওষুধ ইউজ করি, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। এগুলো আমরা করবো যে মাইলয়েড লিউকেমিয়া পড়ার সময় করবো ইনশাআল্লাহ। এরপর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এখানে কি পাবো, যে আমরা যদি এই কোয়াগুলেশন স্ক্রিনিং করি, সেক্ষেত্রে হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, পিটি, এপিটি এগুলো বাড়বে। এবং পেশেন্টের হচ্ছে আমরা কম পাবো কোনগুলা, যে ডিক্রিজ করবে, ফিব্রিনোজেন লেভেল কমবে, প্লেটলেট কাউন্ট কমবে, এখানে এখানে ডিডাইমার বাড়বে। তাহলে এই বাড়বে এই পাঁচটা, কমবে হচ্ছে ফিব্রিনোজেন, প্লেটলেট কাউন্ট এগুলো কমবে। ফিব্রিনোজেন বা আদার্স ফ্যাক্টর গুলো, কোয়াগুলেশন ফ্যাক্টর যেমন ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এগুলো কমবে। তাহলে ডিআইসি মেইনলি হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইং কজে চিকিৎসা করতে হবে। এছাড়া হচ্ছে এই পেশেন্ট গুলোকে আমরা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট, প্লেটলেট থেরাপি এগুলো দিতে পারি। এগুলো থেকে ডিটেলস আসলে এমআরসিপিতে ম্যানেজমেন্ট গুলো আসে, এফসিবিএস পরীক্ষা এগুলো আসবে না। ফিব্রিনোজেন লেভেল কম হলে কি দিব, ফিব্রিনোজেন লেভেল বেশি হলে কি দিব, এগুলো এমআরসিপিতে আসছে, এফসিবিএস পরীক্ষা খুব একটা দরকার নাই, ঠিক আছে। তো এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড
হচ্ছে দিতে পারি যে পেশেন্ট উইথ ডিআইসি শুড নট ইন জেনারেল বি ট্রিটেড উইথ অ্যান্টিফিব্রিলেটিভ থেরাপি অফ ট্রানিজম কেসেস যে আমরা হচ্ছে বর্নালি ব্রেন ডিজিজ বা এগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে এখানে ডিআইসি তে কমনলি রুটিনলি আমরা ইউজ করি না। এগুলো পরীক্ষা অনেক সময় এমসিকিউ লাইন দিতে পারে। আচ্ছা, এরপর থেকে হচ্ছে টিটিপি, এগুলো আমরা পড়ে আসি। টিটিপি থ্রম্বোসাইটোপেনিক পারপোরা থ্রম্বোটিক, তাহলে এখানে হচ্ছে থ্রম্বোএমবোলিজম হওয়ার চান্সটা বেড়ে যায়। থ্রম্বোসাইটোপেনিক পারপোরা এখানে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তারপরে হচ্ছে থ্রম্বোসিস হওয়ার রিস্কটা বেড়ে যায়। তাহলে এখানে কয়টা ফিচার আমরা পাচ্ছি? থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, তাহলে এখানে থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, আবার হচ্ছে পেশেন্টের পারপোরা হতে পারে। তাহলে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, তাহলে এমন একটা কন্ডিশন, এগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে যে হচ্ছে কোন কোন কন্ডিশন এরকম যে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া আছে কিন্তু পেশেন্টের থ্রম্বোসিস হওয়ার রিস্ক বাড়ে। ঠিক আছে, সেরকম হচ্ছে একটা হচ্ছে ডিআইসি, থ্রম্বোসাইটোপেনিয়া, আর একটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা। এগুলোতে এমনিতে কি হয়, থ্রম্বোসাইট কাউন্ট অর্থাৎ প্লেটলেট কাউন্ট বাড়লে সেক্ষেত্রে প্লেটলেট গুলো এগ্রিগেশন হয়ে থ্রম্বাস ফর্মেশনের চান্সটা বেশি, অর্থাৎ প্লেটলেট কাউন্ট যেখানে বাড়ে। হ্যাঁ, কিন্তু এইগুলো এই তিনটা কন্ডিশন হচ্ছে এমন তিনটা কন্ডিশন যেখানে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে কিন্তু পেশেন্টের বা হচ্ছে আপনার থ্রম্বোসিস হওয়ার রিস্কটা বেশি। থ্রম্বোসাইটোপেনিয়া হওয়া সত্ত্বেও পেশেন্টের থ্রম্বোসিস হওয়ার রিস্ক বেশি। তাহলে এগুলো আলাদা করে এই জন্য স্পেশালি পরীক্ষায় আসে বেশি, যেগুলো অ্যাটিপিক্যাল। তো থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা এটা আমরা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম পড়ার সময় পড়ছি, যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আমরা একটা ট্রায়াড পাই। যে এখানে হয়তো পেশেন্টের কি থাকে, যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এখানে মাইক্রোএনজিওপেথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, পেশেন্টের হচ্ছে ইউরেমিয়া অর্থাৎ রেনাল ফেলিওর হয়, এবং থ্রম্বোসাইটোপেনিয়া হয়। এবং হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে একটা টিপিক্যাল হিস্ট্রি থাকে, ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি থাকে। মোস্ট কমন অর্গানিজম কোনটা দিয়ে হয় এই যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম? এটা শিকা টক্সিন। সিগাটোক্সিন। এটা কোন অর্গানিজম থেকে রিলিজ হয়? সিগাটোক্সিন হয় না হচ্ছে আপনার ভেরোটক্স। আচ্ছা, সিগাটোক্সিন ব্যারাটোক্সিন, যাই হোক কোন অর্গানিজম সেটা বলো। কোলাই। ইকোলাই। ইকোলাই, হ্যাঁ ইকোলাই, এন্টার হেমোরেজিক ইকোলাই, তাই না? ইকোলাই দিয়ে হচ্ছে ইনফেকশন হলে হয়, এছাড়া শিগালা দিয়ে ইনফেকশন হলে হয়, তবে ইকোলাই দিয়ে হচ্ছে ইনফেকশন হলে হয়, শিগালাই টক্সিন দিয়ে এই হচ্ছে ডায়রিয়াটা হয়। এটা হচ্ছে হিমোলাইটিক সিনেমার সাথে associated। তাহলে একটা পেশেন্টের ডায়রিয়া না থাকলেও যদি এই ট্রায়াডটা থাকে পেশেন্টের, অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়া যদি থাকে, পেশেন্টের যদি রেনাল ফেলিওর থাকে, পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তখন কিন্তু আমরা বলতে পারবো, তখন এটাকে বলবো যে অ্যাটিপিক্যাল হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। ঠিক আছে, ট্রায়াড যদি থাকে, যদি ডায়রিয়ার হিস্ট্রি না থাকে, তখন এটাকে অ্যাটিপিক্যাল হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম বলবো। অ্যাটিপিক্যাল হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ক্ষেত্রে আমরা চিকিৎসা বলছিলাম, একটা ড্রাগ ইউজ করি। কি ড্রাগ? ইকুলিজুম্যাব। ইকুলিজুম্যাব। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে অ্যান্টি C5 অ্যান্টিবডি, তাই না? কমপ্লিমেন্ট 5 এর বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি। এটা যদি দেওয়ার আগে কি করতে হবে পেশেন্টকে? লিভার। মেনিনগোকক্কাল ও মেনিনগোকক্কাসের বিরুদ্ধে মেনিনজাইটিস হচ্ছে হওয়ার চান্স থাকে। ভ্যাকসিন দিতে হবে। তাহলে কারণ এটা নেসেরিয়া মেনিনজাইটিস ইনফেকশনের রিস্কটা বাড়ায় দেয়। ঠিক আছে, নেসেরিয়া মেনিনজাইটিস ইনফেকশনের রিস্কটা বাড়ায়। তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ট্রায়াড গুলো এই থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরাতে পাবো, এখানে প্যান্টার পাওয়া যায়। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হচ্ছে রেনাল ইনভলভমেন্টটা বেশি, আর থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরার ক্ষেত্রে হচ্ছে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা বেশি। তাহলে এখানে নিউরোলজিক্যাল ফিচার আমরা পাবো, পেশেন্টের কনফিউশন থাকতে পারে, কনভালশন থাকতে পারে, এগুলো নিয়ে থাকতে পারে। এবং এক্সট্রা ম্যানিফেস্টেশন হচ্ছে ফিভার। হাসের সাথে টিটিপি অর্থাৎ এটা পার্থক্য কি, টিটিপির ক্ষেত্রে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট বেশি, পেশেন্ট কনফিউজ থাকতে পারে, পেশেন্টের কনভালশন থাকতে পারে, আবার হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে ফিভার হওয়ার রিস্কটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে বাকি ফিচার গুলো থাকবে, মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ইউরেমিয়া এবং হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে এক্সট্রা করে থাকবে ফিভার এবং নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট। তো এই থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরাটা এটা মূলত হয় যে এখানে অ্যাডামস 13 এই প্রোটিনের বিরুদ্ধে হচ্ছে আসলে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে এটা কি হয়, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরাটা হয়ে থাকে। ঠিক আছে, এই যে এনজাইম, এই এনজাইমটা কি কাজ করে এগুলো এখানে লেখা আছে, একটু রিডিং দিবেন। ঠিক আছে, এটা রিডিং দিবেন, তো পরীক্ষায় আসবে না, এমনিতে কজটা কি এটা আসবে। তাহলে
এই হিমোলাইটিক ইউরিয়াস সিনড্রোম কিন্তু ডায়রিয়া বাদে আরো অনেকগুলো কন্ডিশন হতে পারে, প্রেগন্যান্ট লেডিদের হতে পারে, বোথ হচ্ছে হিমোলাইটিক ইউরিয়াস সিনড্রোম, টিটিপি এগুলো হতে পারে। এমআরসিতে অনেকবার কোয়েশ্চেন আসছে যেখানে প্রেগন্যান্সি দিয়ে আসছে, ঠিক আছে। এবং এই যে আপনার হচ্ছে টিটিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ড্রাগ আছে, হ্যাঁ, এই ড্রাগ গুলো হচ্ছে টিটিপি কে প্রিসিপিটেট করতে পারে, টিটিপি কে প্রিসিপিটেট করতে পারে। তো কি কি এরকম ড্রাগ আছে দেখেন, যে টিক্লোপেরিন, সাইক্লোস্পোরিন, এছাড়া হচ্ছে এইচআইভি, সিগাটোক্সিন, মেলিগনেন্সি, এই কন্ডিশন গুলোতে হচ্ছে এগুলো হচ্ছে টিটিপিকে প্রিসিপিটেট করতে পারে। টিটিপিকে প্রিসিপিটেন্সি একটা কন্ডিশন, এই পেশেন্ট গুলোকে হচ্ছে আপনার প্লাজমা এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এই পেশেন্ট গুলো তাহলে ইমার্জেন্সি, হ্যাঁ, এই পেশেন্ট গুলোকে ইমিডিয়েট সাথে প্লাজমা এক্সচেঞ্জ করতে হবে। এছাড়া আদার ড্রাগ ইমিউনোসাপ্রেশন যেমন গ্লুকোকর্টিকয়েড, অ্যাসপিরিন, ডিটুজিম্যাব এগুলো ইউজ করতে পারে। এই পেশেন্ট গুলোকে ট্রিটমেন্ট করার পরে এদের মর্টালিটি রেট অনেক বেশি, আর ট্রিটমেন্ট না করলে এটা আরো বেশি মর্টালিটি রেট। নতুন একটা ড্রাগের কথা বলা আছে ক্যাপাভিসিজুমাব, এই ড্রাগটা আমরা হচ্ছে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা নতুন একটা ড্রাগ, ঠিক আছে। তাহলে টিটিভির ক্ষেত্রে যেটা লাগবে, প্যান্টারটা জানা লাগবে, কোন কোন কন্ডিশন প্রিসিপিটেট করে সেটা লাগবে, কোন এনজাইম ডিফিসিয়েন্সি হয় সেটা লাগবে, এবং হচ্ছে ম্যানেজমেন্ট প্লাজমা এক্সচেঞ্জ এটা লাগবে। অর্থাৎ 4-5টা লাইন জানলে একটা ডিজিজের, তাহলে কিন্তু এনাফ, অনেক বেশি পরে আসলে লাভ নেই, ঠিক আছে। তাহলে আজকে একটু পর্যন্ত থাকো, আগামীকালকে আমরা হচ্ছে এর পরের টপিক গুলো পড়বো। 3 দিনে শেষ হয়ে যাবে, 3 দিন লাগবে না হয়তো। আগামীকালকে আমরা লিউকেমিয়া, লিম্ফোমা এগুলো করবো, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো করবো। এরপরে হচ্ছে পরে হচ্ছে আরবিসি ডিসঅর্ডার গুলো, হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, প্লাস্টিক অ্যানিমিয়া এগুলো আমরা করবো আগামীকাল। লিম্ফোমা, লিউকেমিয়া এগুলো করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকবে।